ওয়েলকাম টু দ্য বম কেমিস্ট্রি ক্লাস। তো জিওসি লেকচার 7-এ যে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো কার্বো অ্যানায়ন। দেখো, লেকচার 6 অফ জিওসিতে আমরা কার্বো ক্যাটায়ন নিয়ে কথা বলেছিলাম, যার মানে কার্বনের ওপর যেখানে পজিটিভ চার্জ ছিল। আজকে কার্বো অ্যানায়ন, ঠিক আছে, আমরা দেখবো একটা নতুন স্পিসিস, নতুন ইন্টারমিডিয়েট, সেখানে আমার কত ধরনের কার্বো অ্যানায়ন হতে পারে, সেখানে স্টেবিলিটি ফ্যাক্টর কীভাবে ডিসাইড করবো। ফাইনালি কিছু ইম্পর্টেন্ট যেই এক্সামে যেই কোয়েশ্চেনগুলো আসে সেই টাইপের কোয়েশ্চেনগুলো নিয়ে কথা বলবো। সো স্টার্ট করছি জিওসি লেকচার 7 কার্বো অ্যানায়ন। I gave you my heart. আজকে আমরা পড়বো কার্বো অ্যানায়ন। যেমন দেখেছিলাম কার্বোক্যাটায়নের ক্ষেত্রে, কার্বোক্যাটায়ন কখন হচ্ছিল? কার্বনের ওপর পজিটিভ চার্জ থাকলে। আজকে যদি কার্বনের ওপর নেগেটিভ চার্জ থাকে তখন কিন্তু সেই গ্রুপ অফ ইন্টারমিডিয়েটকে বলবো কার্বো অ্যানায়ন। যেমন কার্বনের ওপর যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে তাদেরকে বলবো কার্বো অ্যানায়ন। আচ্ছা, ভালো কথা। এইবার আরও ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি আমি ভাবি যে কার্বো অ্যানায়নের স্ট্রাকচার কী, সবচেয়ে সিম্পলেস্ট কার্বো অ্যানায়ন কী হয়, তার হাইব্রিডেশন কী, তো সেইগুলো আমরা ওয়ান বাই ওয়ান এখন দেখব। প্রথম ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বললাম, ইট ইজ আ নেগেটিভলি চার্জড কার্বন কন্টেনিং স্পিসিস। একদম বেসিক লেভেল থেকে আমরা শুরু করছি, আস্তে 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 আমরা কোয়েশ্চেনের লেভেল অবধি যাবো। কী করে যাব সেটা ফলো করলে, আস্তে আস্তে ভিডিওটা যদি ওয়ান বাই ওয়ান দেখি স্টেপ বাই স্টেপ, তাহলে অটোমেটিক আমাদের কিন্তু চোখ অ্যাডজাস্ট হয়ে যাবে। ইট ইজ এ নেগেটিভলি চার্জ কার্বন কন্টেনিং স্পিসিস। তার মানে কার্বনের ওপর যখন এরকম নেগেটিভ চার্জ থাকবে তখন কিন্তু সেই গ্রুপ অফ স্পিসিসকে আমরা কার্বো অ্যানায়ন বলি, যেমনটা আমরা বললাম। তার পরের ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি সিম্পলেস্ট কার্বো অ্যানায়ন ভাবি, এই সিম্পলেস্ট কার্বো অ্যানায়ন কিন্তু মিথাইল কার্বো অ্যানায়ন। ক্যাটায়নের ক্ষেত্রে কি ছিল? স্মলেস্ট কার্বো ক্যাটায়ন, মিথাইল কার্বো ক্যাটায়ন, CH3+। কিন্তু আজকে আমার এখানে আছে CH3-। তার মানে এটাকে কার্বো ক্যাটায়ন আর বলা যাবে না, বলতে হবে কার্বো অ্যানায়ন। কারণ আমরা একটু আগে শিখলাম কার্বনের ওপর নেগেটিভ চার্জ থাকলে তাদেরকে আমরা বলি কার্বো অ্যানায়ন। তাই আজকে মিথাইল কার্বো অ্যানায়নের ফর্মুলা হবে CH3-। ঠিক আছে, এইবার আমরা এইটার হাইব্রিডাইজেশন, শেপ, ম্যাগনেটিক বিহেভিয়ার এইগুলো নিয়ে কথা বলবো। এখন যদি আমরা এটা শেপ নিয়ে কথা বলি, এটা দেখতে কেমন হবে, তাহলে কিন্তু এইটা বেসিক্যালি দাঁড়াচ্ছে পিরামিডাল জিওমেট্রি। আমরা আসছি ওয়ান বাই ওয়ান। দেখো, তাহলে কার্বনের ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন যদি ভাবি, তাহলে কার্বনের ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশন হলো 2s2 2p2। তাহলে আমরা যদি কার্বনের ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখি 2s2 2p2, তাহলে দেখতে পাচ্ছি এখানে আমার 4টে ভ্যালেন্স ইলেকট্রন। যদি কাউন্ট করি, ভ্যালেন্স ইলেকট্রন ইজ 4। আউট অফ 4 3টে ইলেকট্রন কিন্তু অলরেডি বন্ড করেছে হাইড্রোজেনের সাথে। তার মানে 3টে ইলেকট্রন কিন্তু অলরেডি ইনভলভড ইন বন্ডিং উইথ দ্য হাইড্রোজেন। তাহলে একটা যে ইলেকট্রন বেঁচে থাকলো, এটাকে আমি মার্ক করছি, আবার এইখানে কিন্তু মার্ক করলাম। তাহলে এই ইলেকট্রনটা কিন্তু কার্বনের ইলেকট্রন। কিন্তু ইন অ্যাডিশন টু দিস আমাদের কিন্তু আরেকটা ইলেকট্রন দেখতে পাচ্ছি। এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনটা কিন্তু বাইরে থেকে এসছে, এটা কিন্তু এক্সটার্নাল সোর্স থেকে এসছে। তাহলে এই ইলেকট্রনটা যেহেতু আমার কোনো রকম শেয়ারিং থেকে আসেনি, তাহলে এই ইলেকট্রনটা আসার জন্য কিন্তু একটা নেগেটিভ চার্জ দিতে হবে আমাকে। তাহলে আলটিমেট আমার কাছে যে বন্ড দাঁড়াচ্ছে, তাহলে এরা কিন্তু 3টে আমার বন্ড পেয়ার। তার মানে এইখানে কিন্তু 3টে বন্ড পেয়ার দেখতে পাচ্ছি আমার। এখানে তো হাইড্রোজেনের ইলেকট্রনও থাকবে, তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন প্লাস কার্বন ইলেকট্রন, এখানে আমি হাইড্রোজেন ইলেকট্রন, এখানে হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রন। তার মানে যেটা দাঁড়াচ্ছে 3টে বন্ড পেয়ার, আর এইটা কিন্তু বেসিক্যালি একটা লোন পেয়ার হিসেবে থাকছে। তার মধ্যে একটা পুরোপুরি 100% কার্বনেরই ছিল, আরেকটা কিন্তু বাইরে থেকে এসছে। তার মানে এইটা কিন্তু লোন পেয়ার। তার মানে আজকে বন্ড পেয়ার 3, লোন পেয়ার 1। তার মানে আমরা যদি হাইব্রিডেশন বার করি, তাই নাম্বার অফ হাইব্রিড অরবিটাল যদি ক্যালকুলেট করি, তাহলে এইখানে দেখতে পাচ্ছি 4টে অরবিটাল ইজ ইনভলভ। তার মানে 4টে অরবিটাল মানে একটা S 3টে P। তাহলে এইটার হাইব্রিডেশন যদি বার করতে দেয়, তাহলে খুব ইজিলি আমরা বলতে পারবো এটা কিন্তু sp3 হাইব্রিডাইজড। তার মানে আমরা কি কি শিখলাম, যে এইখানে বন্ড পেয়ার 3টে, লোন পেয়ার একটা, আর হাইব্রিডেশনটা হচ্ছে আমার sp3। এইবার হলো শেপ। এই যে আমরা যদি আইডিয়াল সিস্টেম হতো, আইডিয়াল সিস্টেম মানে যদি আজকে বন্ড পেয়ার 4, লোন পেয়ার 0, তাহলে বলতাম আমরা সিস্টেমটা কিন্তু টেট্রাহেড্রাল হয়েছে। কিন্তু আজকে আমরা দেখছি এখানে কিন্তু বন্ড পেয়ার 3, লোন পেয়ার 1, জাস্ট লাইক অ্যামোনিয়া। তার মানে এটা কিন্তু পিরামিডাল জিওমেট্রি অ্যাডপ্ট করবে। অ্যামোনিয়াতে যদি আমরা এই সেন্টারটা নাইট্রোজেন ভাবি, তাহলে পুরোপুরি অ্যামোনিয়ার মতন দেখতে, NH3 উইথ 1 লোন পেয়ার। তাহলে অ্যামোনিয়া আমরা জানি পিরামিডাল জিওমেট্রি হয় ডিউ টু বন্ড পেয়ার 3, লোন পেয়ার 1। আজকে তো এক্স্যাক্ট একই সিচুয়েশন হয়েছে CH3-। তাহলে CH3-ও কিন্তু পিরামিডাল জিওমেট্রি আমার অ্যাডপ্ট করবে। ম্যাগনেটিক নেচার যদি ভাবি, ম্যাগনেটিক নেচার কিন্তু ডায়াম্যাগনেটিক, কারণ এখানে সবকটা ইলেকট্রন ইজ ইন পেয়ার্ড কন্ডিশন। এই যদি বন্ড পেয়ার ভাবি, তাহলে বন্ড পেয়ারে সবাই পেয়ার্ড, আর এই লোন পেয়ারও তো ইজ ইন পেয়ার্ড কন্ডিশন। তার মানে আমার এখানে 8টা ইলেকট্রনই কিন্তু পেয়ার্ড কন্ডিশন। এই যে এখানে 6টা, 3টে বন্ড পেয়ার মানে 6টা ইলেকট্রন, আর এখানে 2টো। তারপরে এরকম কিন্তু সবকটা ইলেকট্রন ইজ ইন পেয়ার্ড কন্ডিশন। আর এরকম পেয়ার কন্ডিশন বলেই কিন্তু আমরা এদেরকে বলছি ডায়াম্যাগনেটিক। তার মানে বেসিক্যালি আমরা হাইব্রিডেশন শিখলাম, শেপ শিখলাম, ম্যাগনেটিক বিহেভিয়ার শিখলাম। তার মানে এই টাইপের ইনফরমেশনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর কার্বো অ্যানায়ন।
সো এইবার আমরা সামারাইজ করে নিই যেটা আমরা একটু আগে দেখলাম, যে কার্বো অ্যানায়ন মানে কিন্তু বন্ড পেয়ার 3 লোন পেয়ার 1, জাস্ট লাইক অ্যামোনিয়া। জাস্ট অ্যামোনিয়া মডেল হিসাবে তুমি কার্বো অ্যানায়নকে ফিক্স করে নাও। আমরা মিথাইল কার্বো অ্যানায়ন নিয়ে ডিল করছি, তার মানে আমাদের হাইব্রিডেশন কি 3টে বন্ড পেয়ার 1টা লোন পেয়ার, মানে এখানে sp3 হাইব্রিডাইজ। যেগুলো দিয়ে কোয়েশ্চেন আসে বা যেগুলো জানতে হবে আমার বেসিক লেভেলে, যেগুলো ইম্পর্টেন্ট কথা সেগুলো কিন্তু আমরা একটু সামারাইজ করে নিই। তাহলে এইটা sp3 হাইব্রিডাইজ। আর যদি শেপ ভাবি, শেপ কিন্তু পিরামিডাল। খবরদার জেনে টেট্রাহেড্রাল না হয়, শেপ কিন্তু কোনোদিন টেট্রাহেড্রাল না। টেট্রাহেড্রাল কখন হবে? যখন আমার আইডিয়াল সিস্টেম বন্ড পেয়ার 4 লোন পেয়ার 0, সেই কেসে টেট্রাহেড্রাল। যেমন মিথেন কিন্তু টেট্রাহেড্রাল, কিন্তু আজকে তোমার কাছে তো একটা লোন পেয়ার আছে আর 3টে বন্ড পেয়ার, তার মানে এই টাইপের সিস্টেম, অ্যামোনিয়া লাইক সিস্টেম, এইগুলো কিন্তু পিরামিডাল জিওমেট্রি। তার মানে এখানে বন্ড পেয়ার 3 লোন পেয়ার 1 মানেই হচ্ছে পিরামিডাল জিওমেট্রি। আর কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আমাদের জানতে হবে সেগুলো হলো ইট ইজ আ 8 ইলেকট্রন স্পিসিস। দেখো একটা বেসিক কনফিউশন যেটা অ্যারাইজ করে, দেখো 8 ইলেকট্রন স্পিসিস দেখলে আমরা তো জানি যে আমরা ভাবি যে 8 ইলেকট্রন মানে অক্টাস্টেবল, তার মানে এটা স্টেবল, কিন্তু আদৌ ব্যাপারটা অতটা সিম্পল না। 8 ইলেকট্রন মানে যখন আমার কাছে এরকম 8 ইলেকট্রন আমরা কি বাই শেয়ারিং যখন করেছি, তখন কিন্তু আমার 8 ইলেকট্রন স্পিসিস কিন্তু স্টেবল, অক্টাস্টেবল হয়েছে বাই শেয়ারিং। কিন্তু আজকে তোমার কাছে কি হয়েছে সিচুয়েশনটা যদি একটু ভালো করে খেয়াল রাখি, এইখানে দেখো 3টে বন্ড হয়েছে, 3টে কোভালেন্ট বন্ড, মানে এক শেয়ার করে করে হয়েছে 2টো ইলেকট্রন। তাহলে এইখানে কিন্তু 6টা ইলেকট্রন কিন্তু হয়ে গেছে এই 3টে বন্ড থেকে। এই 2টো ইলেকট্রনের মধ্যে একটা কার্বনের ইলেকট্রন ঠিকই, কিন্তু আরেকটা কিন্তু বাইরে থেকে এসছে, বাইরে থেকে 100% কন্ট্রিবিউশনে চলে এসছে। তার মানে বাইরে থেকে যদি ফুল কন্ট্রিবিউশনে কেউ আসে, তাহলে এই ইলেকট্রনটা তো বাই শেয়ারিং তো হয়নি, তাহলে এই তো পুরোপুরি আমার কার্বনের ওপর এখন কনসেন্ট্রেট হয়ে গেছে। তাহলে বাইরে থেকে পুরোপুরি চলে এসছে, তার মানে বাইরে থেকে যদি কেউ পুরোপুরি পরিমাণে চলে আসে, তখন কিন্তু এখানে নেগেটিভ চার্জ দিতে হয়। তার মানে এইটা কিন্তু বলবো ইলেকট্রন রিচ সিস্টেম, কারণ এই ইলেকট্রনটা তো বাই শেয়ারিংয়ে হয়নি, কারণ এই ইলেকট্রনের সাথে কার্বনের কোনো রকম সম্পর্ক ছিলই না। এই ইলেকট্রনটা কিন্তু বাইরে থেকে এসছে পুরোপুরি, তার মানে বাইরে থেকে পুরোপুরি এসছে, মানে এটা কিন্তু ইলেকট্রন রিচ সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। কারণ এই সিস্টেমটাকে কিন্তু ইলেকট্রনিক্যালি এনরিচ করেছে। তার মানে ইলেকট্রনিক্যালি এনরিচ যখন হয়ে যায়, তখন আমরা জানি সেই সিস্টেমগুলো ডোনার হিসেবে কাজ করে। তার মানে ওরা রিঅ্যাক্টিভিটি বাড়ে। কেমন টাইপের রিঅ্যাক্টিভিটি বাড়বে? ডোনার, অ্যাজ এ ডোনার হিসেবে কাজ করবে। তার মানে এইবার কথা হলো ডোনার কারা। ডোনার হিসেবে ভাবতে পারি লুইস বেস মানে ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারে, বা আরেকভাবে ভাবতে পারি এদেরকে নিউক্লিওফাইলও ভাবতে পারি। ইলেকট্রোফাইল মানে কারা? যারা ইলেকট্রন লাভিং, আর নিউক্লিওফাইল কারা? যারা নিউক্লিয়াস লাভিং। তার মানে এরা কিন্তু নিউক্লিয়াস লাভিং স্পিসিস, কারণ এরা কিন্তু বেসিক্যালি ডোনেট করতে পারে। কাকে ডোনেট করবে? কোনো পজিটিভ চার্জকে, কোনো ইলেকট্রোফাইলকে ডোনেট করবে। এরকম নেগেটিভ চার্জ আমরা দেখেছিলাম যে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল ভিডিওটা যখন করেছিলাম, যারা দেখোনি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। এরকম যখন ডোনার স্পিসিস থাকে তাদেরকে আমরা নিউক্লিওফাইল বলি। এই নিউক্লিওফাইলগুলো কাদের দিকে যাবে? টুয়ার্ডস ইলেকট্রোফাইল দিকে যাবে। তাহলে ইন ডিটেল কিন্তু আমরা কার্বো অ্যানায়নের প্রতিটা পয়েন্টকে কিন্তু ইন ডিটেল কিন্তু আমরা ডেসক্রাইব করছি। তাই এই বেসিক লেভেলের কথাগুলো যদি আমাদের খেয়াল থাকে, পরে কিন্তু কোয়েশ্চেন করতে গিয়ে আমাদের অসুবিধা হবে না। তাই বেসিক লেভেলের কথাগুলোকে বারবার জোর দিই আমি, তাই এগুলোকে কিন্তু আপ টু ডেট করতে করতে নিজেদের যেতে হবে। সো এই স্লাইডটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে আমি 1 বাই 1 অনেকগুলো কথা বলছি। দেখো আগেন যেটা নোট বলে লেখা আছে সেটা আমরা একটু দেখে নিই। অ্যালাইলিক, বেনজাইলিক অ্যান্ড অ্যারোমেটিক কার্বোঅ্যানায়ন্স প্রেফার্স টু অ্যাডাপ্ট sp2 হাইব্রিডেশন। আমরা নর্মালি কি জানি কার্বোঅ্যানায়নগুলো sp3 হাইব্রিডাইজড হয়, কিন্তু এখানে বলছে এরা এই 3টে সিস্টেম sp2 হাইব্রিডেশন করে। এবার কথা হলো কেন করলো sp2 হাইব্রিডেশন? ইচ্ছা হলো আজকে তাই করলো না। কেন করলো এরা sp2 হাইব্রিডেশন? কারণ এদের মধ্যে যা এই যে লোন পেয়ার থাকে কার্বনের ওপর, ওরা কিন্তু ডিলোকালাইজ হতে পারে। তার মানে তোমার কাছে যখন এরকম রেজোনেন্সের প্রভিশন থাকবে, মানে লোন পেয়ারের পাশে যদি ডবল বন্ড থাকে, আর ডবল বন্ড কখন থাকে? এরকম অ্যালাইলিক বেনজাইলিক হলে। যখন এরকম অ্যালাইলিক বেনজাইলিক সিস্টেম থাকবে, তখন কিন্তু লোন পেয়ার বা নেগেটিভ চার্জ যা ভাবি তার পাশে কিন্তু আমার ডবল বন্ডের সিস্টেম থাকবে। ডবল বন্ডের সিস্টেম মানে sp2 হাইব্রিডাইজ। কারণ আমরা জানি যদি আমার আজকে sp2 হাইব্রিডাইজ আমি নিজে হই, তাহলে আমার রেজোনেন্সে টেক পার্ট করতে পারবো। কিন্তু যদি আমি sp3 হয়ে যাই, তাহলে তো আমার নন প্ল্যানার হয়ে যাবে। আমরা জানি নর্মাল যে আমরা মিথাইল কার্বোঅ্যানায়ন ভাবি, এই মিথাইল কার্বোঅ্যানায়নকে যদি আমি একবার লিখি, তাহলে মিথাইল কার্বোঅ্যানায়ন হচ্ছে CH3-। এই CH3- কিন্তু sp3 হাইব্রিডাইজড। এই CH3- কিন্তু sp3 হাইব্রিডাইজড। কিন্তু আজকে দেখছি অ্যালাইলিক বেনজাইলিক এরা sp2। কেন sp2 হলো? কারণ ওরা জানে ওরা যদি sp2 হয় তাহলে কিন্তু ওরা রেজোনেন্সে টেক পার্ট করতে পারে।
আর আমরা জানি রেজোনেন্স হলে কিন্তু সিস্টেমের স্টেবিলিটি বাড়ে, কারণ রেজোনেন্স হলে ডিলোকালাইজড হয়। কে ডিলোকালাইজড হবে? ওই নেগেটিভ চার্জ ডিলোকালাইজড হবে। ডিলোকালাইজড হয়ে কী হবে? নেগেটিভ চার্জের ইলেকট্রনিক রিপালশন কমবে। তার মানে ইন ওয়ান ওয়ার্ড এটাই বলতে চাইছি, যত আমার ডিলোকালাইজড হয় তত আমার স্টেবিলিটি বাড়ে। এই জন্য রেজোনেন্স এফেক্ট কিন্তু মাচ মোর পাওয়ারফুল দ্যান আমার ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন, ওইগুলোর থেকে কিন্তু রেজোনেন্স এফেক্ট কিন্তু মাচ মোর পাওয়ারফুল। তার মানে যেটা বুঝলাম যে নর্মাল যদি কার্বোঅ্যানায়ন ভাবি, তার মানে সেগুলো কিন্তু sp3 হাইব্রিডাইজড হবে। অ্যালাইলিক বেনজাইলিক কার্বোঅ্যানায়ন যদি ভাবি, সেখানে কিন্তু কার্বন কন্টেনিং যে লোন পেয়ার সেটা কিন্তু ইন sp2 হাইব্রিডেশন ওবে করবে, কারণ sp2 হাইব্রিডেশন ওবে করলে সিস্টেমটা প্ল্যানার হবে, প্ল্যানার হলে সেখানে রেজোনেন্স হবে। আমরা 1 by 1 দেখছি সিস্টেমগুলোকে, তাহলে আরও বেশি বেশি ক্লিয়ার হবে। দেখো এইটা হলো অ্যালাইলিক। অ্যালাইলিক কাদের বলি? ডবল বন্ডের পাশের কার্বনে যদি কিছু থাকে, আজকে ডবল বন্ডের পাশের কার্বনে নেগেটিভ চার্জ আছে, তার মানে এটাকে কি বলবে তুমি? অ্যালাইলিক কার্বোঅ্যানায়ন বলবে। তার মানে অ্যাসাইনমেন্টটা হয়ে গেল যে কি ধরনের কার্বোঅ্যানায়ন, এরা হচ্ছে অ্যালাইলিক কার্বোঅ্যানায়ন। এইবার তুমি কি অবজার্ভ করছো? দেখো আমার নেগেটিভ চার্জ যেটা আছে তার পাশের কার্বনটা কিন্তু ডবল বন্ডেড কন্ডিশনে আছে, তার মানে এখানে কিন্তু রেজোনেন্স অপারেশন শো করতে পারে। কিন্তু আজকে রেজোনেন্স অপারেশন শো করতে পারে বললেই তো হবে না, তার জন্য কি হতে হবে? প্ল্যানারিটি মেনটেন করতে হবে, প্ল্যানার কন্ডিশন অ্যাডপ্ট করতে হবে। আজকে যদি এই কার্বনটা sp3 হিসাবে থাকে তাহলে কি প্ল্যানার হবে? একদমই হবে না। তাই প্ল্যানারিটি হতে গেলে কিন্তু sp2 হওয়া মাস্ট। তার মানে এইখানে কিন্তু এই কার্বনটা কিন্তু sp2 হাইব্রিডাইজড হয়ে থাকবে। কেন হলো? যদি আমার sp2 হয় তাহলেই কিন্তু রেজোনেন্স হয়। কিভাবে রেজোনেন্স হবে? এই নেগেটিভটা এখানে যাবে, এই বন্ডটা কিন্তু খুলবে। তার মানে যদি আমার নেগেটিভ চার্জ টেক পার্ট করে এরকম কনজুগেশনে, তাহলে সিস্টেমটা স্টেবিলাইজড হয়। এই কারণেই কিন্তু এই কার্বনটা আমার sp2 হলো। পরের সিস্টেমটা দেখি। পরের সিস্টেমটা দেখো এরকম অ্যারোমেটিক সিস্টেম দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানেও দেখো নেগেটিভ চার্জের পাশে কিন্তু ডবল বন্ড। তার মানে এরকম নেগেটিভ চার্জের পাশে ডবল বন্ড হলে কিন্তু কনজুগেশন টেক পার্ট করবে। আর এরা হচ্ছে 4n+2 রুলে কিন্তু, হুকেল রুলে কিন্তু ওবে করছে। কারণ তুমি ইলেকট্রন কাউন্ট যদি বার করো তুমি, তাহলে দেখতে পাবে এইখানে কটা ইলেকট্রন আছে? পাই ইলেকট্রন বেসিক্যালি। এই বন্ড, একটা বন্ড মানে দুটো করে ইলেকট্রন, দুটো পাই বন্ড 4টে, আর এই যে দুটো, তাই টোটাল 6টা কিন্তু ইলেকট্রন। 6টা ইলেকট্রন মানে এইখানে আমার 4n+2 রুল ওবে করছে। ঠিক আছে, এখানে 4n+2 রুল ওবে করছে। বাকি তো যেমন সাইক্লিক, প্ল্যানার, কনজুগেটেড, এটা তো ছিলই। তার মানে টোটালটা কিন্তু আমার, এটাকে বলতে পারি আমরা এটা অ্যারোমেটিক সিস্টেম। আর এরকম অ্যারোমেটিক সিস্টেমে এইটা যেহেতু কনজুগেশনে যেতে চায়, সেই জন্য এটাও কিন্তু sp2 হাইব্রিডাইজড হয়। তারপরের সিস্টেমটা যদি দেখি, যেটা বেঁচে গেল সেটা হলো বেনজাইলিক। বেনজাইলিক মানে এইটা কিন্তু অ্যালাইলিকের মতনই, যেমন এই পার্টটাকে আমি বলেছি দেখতে, এই পার্টটা কিন্তু অ্যালাইলিকের মতনই আমার এই ডবল বন্ডের পাশের কার্বন, কিন্তু এই ডবল বন্ডটা আবার বেনজিন রিংয়ের সাথে কানেক্টেড। তার মানে এইটা আরেকটা নতুন নাম দেওয়া হলো, এটা হচ্ছে বেনজাইলিক। এই বেনজাইলিকের এই কার্বোঅ্যানায়নটাও কিন্তু কনজুগেশন টেক পার্ট করবে, কারণ এই কনজুগেশনটা হলে কিন্তু থ্রু আউট দ্য রিং কিন্তু এই নেগেটিভ চার্জটা ডিলোকালাইজ হতে পারে। তাই এরকম টাইপের কেস যখনই দেখবো নেগেটিভ চার্জের পাশে ডবল বন্ড, তখন কিন্তু রেজোনেন্স অপারেশন হবে। রেজোনেন্স অপারেশন তখনই হবে যখন হচ্ছে আমার sp2 হবে। সেই কারণেই কিন্তু আজকে আমার সিস্টেমগুলো sp2 হাইব্রিডাইজড ওবে করলো। সো এই স্লাইডে আমরা যেটা দেখবো, ফর্মেশন অফ কার্বোঅ্যানায়ন। কার্বোঅ্যানায়ন তৈরি করার ইজিয়েস্ট ওয়ে কি, কীভাবে কার্বোঅ্যানায়ন অ্যাকচুয়ালি ফর্ম হয়। কার্বোঅ্যানায়ন, এই যে ক্যাটায়ন আর অ্যানায়ন ফর্ম হয় বাই হেটেরোলাইটিক ক্লিভেজ, যেটা আমি লাস্ট ভিডিওতেও বলেছি যখন কার্বোক্যাটায়ন পড়ার সময়। তার মানে এইখানে হেটেরোলাইটিক ক্লিভেজটা অ্যাকচুয়ালি কী করে অপারেট করবে? দেখো, কার্বনের ওপর নেগেটিভ চার্জ আনতে হবে। তার মানে কার্বনের সাথে যেই বন্ডেড অ্যাটমটা থাকবে, কানেক্টেড অ্যাটমটা, তার ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু কম হতে হবে। কারণ যদি তার ইলেকট্রোনেগেটিভিটি কম হয়, তাহলে কিন্তু বন্ডেড পেয়ার ইলেকট্রনকে কার্বন পুরোটাই নিজের দিকে টানতে পারবে। তার মানে আজকে যদি আমরা এরকম ভাবি, দেখো এইখানে কার্বন আছে, আর এই কার্বনের সাথে যে অ্যাটাচ অ্যাটমটা আছে এক্সের কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি যাতে কার্বনের থেকে কম হয়। যদি এক্সের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে কম হয়, তাহলে কিন্তু এই বন্ডেড পেয়ার ইলেকট্রন কিন্তু পুরোটা কার্বন নিজের দিকে টানতে পারবে। আর কার্বন যদি পুরোটা নিজের দিকে বন্ডেড পেয়ার নিয়ে নেয়, তাহলে এই বন্ডটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে এক্স প্লাস আর সি এর ওপর নেগেটিভ এটা ফর্ম হবে। আর যখনই কার্বনের ওপর নেগেটিভ ফর্ম হবে, সেই স্পিসিসকে আমরা কার্বোঅ্যানায়ন বলবো। তাহলে দেখিনি কেমন করে, যেটা বললাম সেটা কেমনভাবে হবে। এই যে দেখতে পাচ্ছি, এই যে বন্ডেড অ্যারো যেটা দিয়েছে, যে এই অ্যারোটা, এইটা কিন্তু কার্বনের দিকে শিফটেড। তার মানে এইখানে যে দুটো ইলেকট্রন ছিল, বন্ডেড পেয়ার ইলেকট্রন, একটা কার্বনের একটা এক্সের, তো দুটোই কিন্তু এখন কার্বন নিয়ে নিল। কার্বন নিয়ে নেওয়ার পর কার্বনের ওপর নেগেটিভ, কারণ একটা তো কার্বনের ছিল, আরেকটা এক্সের থেকে পুরোপুরি নিয়ে নিয়েছে। এরকম পুরোপুরি নিয়ে নিলে আমরা নেগেটিভ চার্জ দিয়ে অ্যাসাইন করি, তাহলে কার্বনের ওপর নেগেটিভ এসে গেছে। আর এক্স এখন পজিটিভ, কারণ এক্সের থেকে পুরো ইলেকট্রন ডেন্সিটি চলে গেছে। তার মানে এই যে আয়ন্সগুলো কিন্তু হেটেরোলাইটিক ক্লিভেজের মাধ্যমে ফর্ম হয়। আর এই কার্বনের উপর নেগেটিভ, এই কার্বনের উপর নেগেটিভ, মানে এরা কিন্তু কার্বোঅ্যানায়ন স্পিসিস। তার মানে কিছু এক্সাম্পল দেখলে আরও ক্লিয়ার হবে।
এইবার দেখতে পাচ্ছি কিছু এক্সাম্পল দেওয়া আছে, দুটো এক্সাম্পল খুব ভালো করে যদি তাকাই, দেখো ফার্স্ট এক্সাম্পল দিয়ে শুরু করি। ফার্স্ট এক্সাম্পল এইটা কিন্তু আমার অ্যালকাইন, ঠিক আছে, আমার ট্রিপল বন্ড আছে, মানে অ্যাসিটিলিনের এই কার্বনটা কিন্তু ইলেকট্রোনেগেটিভ, কারণ আমার এসপি হাইব্রিডাইজড, আর এসপি হাইব্রিডাইজড মানেই আমার পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার অনেকটা বেশি হয়ে গেছে, 50% হয়ে গেছে, তার মানে এই কার্বনটা কিন্তু আমার এসপি হাইব্রিডাইজড, এটা যাতে খেয়াল থাকে, এই কার্বনটা এসপি হাইব্রিডাইজড। এই এসপি হাইব্রিডাইজড হলে কি হয়, 50% এস ক্যারেক্টার, মানে ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে গেছে। যখনই ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে গেছে তাহলে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কি করে, ইলেকট্রোনেগেটিভ অ্যাটম কিন্তু নিজের দিকে ইলেকট্রন টানে, যেমন ফ্লোরিন, ক্লোরিন, এরা কি করে, নিজের দিকে ইলেকট্রন টানে। আজকে এই কার্বনটা, যদিও কার্বন কিন্তু অতটা ইলেকট্রোনেগেটিভ না, কিন্তু এরকম স্পেশাল কন্ডিশন যখন ওবে করে, যখন কার্বন এসপি হাইব্রিডাইজেশন ওবে করে, তখন কিন্তু তার নেচারটা কিন্তু পাল্টে যায়, তার নেচারটা কিন্তু মাছ মোর ইলেকট্রোনেগেটিভ হয়ে যায়। আর এরকম ইলেকট্রোনেগেটিভ হলে কিন্তু এইখানে যে দুটো বন্ডেড ইলেকট্রন আছে, এই বন্ডেড ইলেকট্রন কিন্তু ও নিজের দিকে নেবে, আর নিজের দিকে নিয়ে নিলে দুটো ইলেকট্রনে যদি পুরোপুরি নিজের দিকে নিয়ে যায় তাহলে কি হবে, সি মাইনাস, এই এইচটা কিন্তু থাকবে না, এটা কিন্তু থাকবে না, তাহলে পুরোপুরি সি মাইনাস আর প্লাস দিয়ে তোমরা এইচ প্লাস ভাবতে পারো, ঠিক আছে, প্লাস দিয়ে এইচ প্লাস ভাবতে পারি আমরা। তার মানে এইখানে যেটা বলার বিষয় যে ক্লিভেজটা হলো, এই ক্লিভেজটা হওয়ার পর কি স্পিসিস তৈরি হলো, দেখো কার্বনের উপর নেগেটিভ চার্জ, তার মানে এই যে কার্বনের উপর নেগেটিভ চার্জ, এই টাইপের সিস্টেমই তো আমরা দেখেছিলাম যে কার্বোঅ্যানায়ন, তার মানে এইটা কিন্তু একটা কার্বোঅ্যানায়ন, আর এরকম কার্বোঅ্যানায়ন কিন্তু এরকম অ্যাসিড বেস রিঅ্যাকশনের মাধ্যমে তৈরি হয়, খুব ইজিলি তৈরি করতে পারি, ঠিক আছে, কারণ এই হাইড্রোজেনটা কিন্তু একটু অ্যাসিডিক হয়ে গেছে। আমরা নর্মালি জানি কার্বনের সাথে হাইড্রোজেনগুলো অ্যাসিডিক হয় না, কিন্তু কখন, তারা যখন sp3 থাকে, কার্বন sp2 থাকে তখন, কিন্তু sp যখন হয় তখন কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি অনেকটা বেড়ে যায়, তখন কিন্তু এরকম হাইড্রোজেনগুলো কিন্তু আমাদের অ্যাসিডিক হিসাবে কাউন্ট করতে হয়। পরেরটা দেখছি, পরেরটা এরকম অ্যালডিহাইড, পরেরটা কিন্তু এরকম অ্যালডিহাইড দিয়েছে, আর অ্যালডিহাইডের আমরা জানি আলফা হাইড্রোজেনগুলো, এটা আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেনগুলো থাকে সেগুলো হচ্ছে আলফা হাইড্রোজেন। এরকম আলফা হাইড্রোজেনগুলো কিন্তু অ্যাসিডিক ইন নেচার। যদি আজকে আলফা হাইড্রোজেনগুলো অ্যাসিডিক নেচার সত্যি হয়, তাহলে এখানে সিস্টেমে বেস আছে, বেস কি করবে, সঙ্গে সঙ্গে এরকম প্রোটনকে অ্যাবস্ট্রাক্ট করবে, কারণ এইটা অ্যাসিডিক হয়ে গেছে, তাহলে অ্যাবস্ট্রাক্ট করলে কি হবে, এই এইচটা কিন্তু অ্যাজ এ এইচ প্লাস কিন্তু বেরিয়ে যাবে, অ্যাজ এ এইচ প্লাস যখনই বেরিয়ে গেল তাহলে এইখানে CH2 এর মাথায় কিন্তু নেগেটিভ চার্জ চলে আসলো, আর এইটা অ্যাজ এ এইচ প্লাস বেরিয়ে গেল, সিস্টেমে OH মাইনাস আছে, তাহলে কিন্তু সিস্টেমে যেটা তৈরি হবে সেটা হচ্ছে H2O, যেটা খেয়াল থাকে, সিস্টেম কিন্তু ওয়াটার হিসাবে আমার সিস্টেমে এটা সাইড প্রোডাক্ট হচ্ছে বেরিয়ে যাবে। তাহলে এইখানে দেখতে পাচ্ছি এইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ অ্যাসিড বেস রিঅ্যাকশন, এখানে বেস আছে, এখানে প্রোটনটা অ্যাসিডিক ছিল, এই প্রোটনটা কেন অ্যাসিডিক ছিল দেখবো, এরকম আলফা কার্বনের পাশে কিন্তু একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, আমরা এরকম কার্বনিল গ্রুপ হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, কারণ কার্বনের কিন্তু এই সেন্টারটা ইলেকট্রোফিলিক, কারণ এইখানে কিন্তু ডেল্টা পজিটিভ আছে, কারণ এই সেন্টারটা ইলেকট্রোফিলিক, এরকম ইলেকট্রোফিলিক সেন্টার মানে ইলেকট্রন টানবে, আমার এখানে ইলেকট্রন টানবে, যত ইলেকট্রন টানবে এই কার্বনের উপর পজিটিভ চার্জ অ্যারেস্ট করবে, ওর নিজেকে বাঁচানোর জন্য এই বন্ড থেকে আবার ইলেকট্রন টানবে নিজের দিকে, আবার এই বন্ড থেকে ইলেকট্রন টানবে, আলটিমেট তাহলে এই বন্ডটা উইক হয়ে যাবে, এই এইচটা কিন্তু বেরিয়ে যাবে অ্যাজ H প্লাস, আর যখন H প্লাস বেরিয়ে যাবে তখন OH মাইনাস আর H প্লাস মিলে কিন্তু H2 তৈরি করবে। তার মানে এই এক্সাম্পলগুলো কেন দিচ্ছি, ফর্মেশন অফ কার্বোঅ্যানায়ন বোঝানোর জন্য, কী করে কার্বোঅ্যানায়ন অ্যাকচুয়ালি ফর্ম হয়। তার মানে যখনই এরকম অ্যাসিড বেস রিঅ্যাকশন দেখবে, কার্বনের হাইড্রোজেনগুলো অ্যাসিডিক হিসেবে বিহেভ করবে, তখন কিন্তু এরকম কার্বোঅ্যানায়ন তৈরি হবে। তার মানে আমরা এই স্লাইডটা শেষ করব দুটো ইম্পর্টেন্ট কথা বলে, একটা হচ্ছে কার্বনের যখন হাইব্রিডেশন sp হবে তখন ওই হাইড্রোজেনটা অ্যাসিডিক হতে পারে, বা এই আলফা কার্বনের হাইড্রোজেনগুলো অ্যাসিডিক হতে পারে কখন, তার সাথে যদি অ্যাটাচ ফাংশনাল গ্রুপটা কিন্তু যদি আমার ইলেকট্রন উইথড্রয়িং হয়, যদি আমার ফাংশনাল গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং হয়, হাইলি ইলেকট্রোফিলিক হয়, তখন কিন্তু আমার আলফা হাইড্রোজেনগুলো অ্যাসিডিক হয়। তার মানে এই দুটো কেস কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে কিন্তু আমরা কার্বোঅ্যানায়নকে খুব ইজিলি ফর্ম করতে পারি। এই স্লাইডটাই দেখবো স্টেবিলাইজিং ফ্যাক্টর। আজকে আমরা জানি যে কার্বোঅ্যানায়ন মানে কার্বনের ওপর নেগেটিভ, তার মানে আমার সিস্টেম হচ্ছে নেগেটিভলি চার্জ, তার মানে আজকে এই নেগেটিভ চার্জকে যদি স্টেবিলাইজ করতে হয় তাহলে আমার এটাকে ছড়াতে হবে, তার মানে আমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যত আসবে তত ভালো, ডোনার কিন্তু হলে খারাপ। কার্বোক্যাটায়নের ক্ষেত্রে ছিল কি, কার্বোক্যাটায়নগুলো ইলেকট্রন ডেফিসিয়েন্ট ছিল, তার মানে সেখানে যত ডোনার আসবে তত ভালো, কিন্তু আজকে কার্বোঅ্যানায়নগুলো আমার ইলেকট্রন রিচ সিস্টেম, অলরেডি ইলেকট্রন রিচ সিস্টেম কার্বোঅ্যানায়নগুলো, তার মানে সেখানে যদি আমার ডোনার আসে তার মানে সেটা খারাপ, তার মানে সেইখানে আমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ
যত আসবে তত ভালো। তার মানে যদি ইন্ডাকটিভ ভাবো তুমি সেখানে মাইনাস আই ভাববে, যখন রেজোনেন্স ভাববে সেখানে মাইনাস আর ভাববে, এইভাবে কিন্তু আমার স্টেবিলিটি ফ্যাক্টর বাড়বে। তার মানে আমরা দেখছি এখানে মাইনাস আই এফেক্ট, তার মানে প্রথমেই যেটা বললাম মাইনাস আই, তার মানে যা দেখবো ইলেকট্রন উইথড্রয়িং দিয়ে ভাববো, আর এফেক্টের মধ্যে মাইনাস আর। থার্ড পয়েন্ট হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, কারণ যদি আমার এই কার্বন যে নেগেটিভ এর সাথে যদি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কোনো অ্যাটাচ থাকে তখন কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির ফ্যাক্টরের জন্য কিন্তু আমার এটা ডিলোকালাইজ হতে পারে, তাহলে সেখান থেকে কিন্তু আমার স্টেবিলিটি বাড়তে পারে। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট এইখানেও যেটা ইম্পর্টেন্ট হিসাবে মার্ক করে দিলাম, যেমনটা করেছিলাম আমরা কার্বোক্যাটায়নের ক্ষেত্রে, এটা কিন্তু অ্যারোমেটিসিটি ফ্যাক্টর কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অ্যারোমেটিসিটি হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, এখানেও রোল প্লে করবে। এই অ্যারোমেটিসিটি যদি তোমার সিস্টেমে থাকে তাহলে তোমার সিস্টেমটার স্টেবিলিটি কিন্তু হুড়ুর করে বাড়বে। তাহলে এদের মধ্যে সবচেয়ে বেশি এইখানেও কিন্তু অ্যারোমেটিক, যেটা বলেছিলাম কার্বোক্যাটায়নটা যদি ভালো করে পড়ি তাহলে কিন্তু বাকিগুলো কিন্তু একদম অসুবিধা হবে না, ওয়ান বাই ওয়ান আমরা ইজিলি শিখে যেতে পারবো। তার মানে এইখানেও যদি আমি স্টেবিলিটি অর্ডারটা একবার দেখি তাহলে স্টেবিলিটি অর্ডারের মধ্যে সবচেয়ে বেশি কে থাকবে, অ্যারোমেটিসিটি, তারপর রেজোনেন্স, তারপর ইন্ডাকটিভ ইফেক্ট। কিন্তু হাইপার কনজুগেশনের রোল আমরা দেখবো না, কারণ হাইপার কনজুগেশন কিন্তু ডোনেশন প্রপার্টি। তাই হাইপার কনজুগেশন যদি বাদ দিই বাকি যেগুলো দাঁড়ায় অ্যারোমেটিসিটি সবচেয়ে বেশি, তারপর রেজোনেন্স, তারপর ইন্ডাকটিভ ইফেক্ট। এতে করেছিলাম যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যখন কম্পেয়ার করতে হতো ফার্স্ট কাজ করেছিলাম ওদেরকে ডিফারেন্ট ক্যাটাগরিতে ভেঙে ফেলা, ডিফারেন্ট ক্যাটাগরিতে ভেঙে ফেলে তাদের মধ্যে কি স্টেবিলাইজিং ফ্যাক্টর আছে সেইগুলো খুঁজে ফেলা, তারপর ইজিলি আমরা কম্পেয়ার করতে পারছিলাম। প্রসিড করবো যে কার্বো অ্যানায়নের মধ্যে কি কি ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি, সেই ক্যাটাগরি যদি আমরা জেনে যাই, সেই ক্যাটাগরিতে যদি ভাগ করে দিই, সেইখানে কি কি স্টেবিলাইজিং ফ্যাক্টর আছে সেগুলো যদি একবার খুঁজে বার করি, তারপর কিন্তু আমাদের কম্পারিজন করতে, স্টেবিলিটি কম্পারিজন করতে কিন্তু অতটা অসুবিধা হবে না। আমরা স্টার্ট করছি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ক্যাটাগরি, অ্যালকাইল কার্বোঅ্যানায়ন। এই অ্যালকাইল কার্বোঅ্যানায়ন নাম শুনেই বোঝা যাচ্ছে যে কার্বোঅ্যানায়নের সাথে কিন্তু যে গ্রুপটা অ্যাটাচ থাকবে সেটা কিন্তু আমার আর গ্রুপ। এই আর্ট মেবি অফ 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, তারপরে আর যদি 1 কার্বন হয় সেটাকে আমরা বলি মিথাইল, আর 2 কার্বন হলে সেটা ইথাইল, আর 3 কার্বন হলে প্রোপাইল, এইভাবে করতে কিন্তু যাবে। কম্পাউন্ড ওয়ানটা দেখছি ভেরি বেসিক যে এক্সাম্পলটা দিয়েছে, যেটা আমরা পড়লাম মিথাইল কার্বোঅ্যানায়ন, একটা কার্বনেরই কার্বন, তার মানে এটা মিথাইল কার্বোঅ্যানায়ন। এইবার কম্পাউন্ড 2 থেকে কিন্তু শুরু হচ্ছে আর গ্রুপের ইনসার্শন। দেখো কম্পাউন্ড 1 এ 3টে হাইড্রোজেন শুধুমাত্র ছিল, এখানে কোনো রকম এক্সট্রা অ্যালকাইল গ্রুপ ছিল না। এই যে অ্যালকাইল গ্রুপ কার রেসপেক্টে ছিল না, এই যে কার্বনের ওপর যে নেগেটিভ চার্জ, এই কার্বনের ওপর যে নেগেটিভ চার্জ, এই কার্বনের সাথে কিন্তু আর কোনো আর গ্রুপ নেই, 3টেই হাইড্রোজেন। কিন্তু আজকে আমরা যখন তো লেফট থেকে রাইটে যাব, একটা হাইড্রোজেন কিন্তু সাবস্টিটিউট হবে বাই 1 আর, তারপরে হাইড্রোজেনগুলোকে আর দিয়ে সাবস্টিটিউট করতে 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 যাব। তার মানে আমরা যদি ফার্স্টে কম্পাউন্ড 2 এর দিকে তাকাই তাহলে 3টে হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন সাবস্টিটিউট হয়েছে, সাবস্টিটিউট হয়ে একটা আর এসছে। আবার আমি যদি কম্পাউন্ড 3-তে যাই তাহলে 2টো হাইড্রোজেন সাবস্টিটিউট হয়েছে, 2টো আর এসছে। কম্পাউন্ড 4-এ যদি যাই 3টে হাইড্রোজেনই কিন্তু সাবস্টিটিউট হয়ে গেছে, 3টে আর এসে গেছে। তার মানে এইভাবে একটার পর একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করতে 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 আমরা কিন্তু 3টে আরে চলে এসেছি, তার মানে 3টে অ্যালকাইল গ্রুপকে ইনসার্ট করেছি। তাহলে এইগুলোকেই বলে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। এই যে কার্বোঅ্যানায়ন, কার্বোঅ্যানায়নের সাথে এখানে একটা আর ইজ ইনভলভ, তাহলে এইটা কিন্তু বেসিক্যালি 1 ডিগ্রি, যাতে খেয়াল থাকে এইটা বেসিক্যালি প্রাইমারি বা 1 ডিগ্রি। এখানে দেখছি দুটো আর গ্রুপস আর প্রেজেন্ট, তাহলে এইটা বেসিক্যালি 2 ডিগ্রি, এটা যাতে খেয়াল থাকে এটা 2 ডিগ্রি। আর এইখানে দেখতে পাচ্ছি 3টে আর গ্রুপস আর প্রেজেন্ট, তাহলে এইটা বেসিক্যালি 3 ডিগ্রি। তাহলে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি কিন্তু কার্বোঅ্যানায়ন আমরা চিনে ফেললাম। আর এইটা হচ্ছে কোনো ডিগ্রি দেবো না, এটা সিম্পল, দ্য সিম্পলেস্ট রাদার, ঠিক আছে। এই সিম্পলেস্ট কার্বোঅ্যানায়ন হচ্ছে মিথাইল কার্বোঅ্যানায়ন। এইবার যত তুমি সিম্পলেস্ট থেকে আমি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, আমি যত এই দিকে প্রসিড করছি তত কিন্তু কার্বোঅ্যানায়নের ক্ষেত্রে স্টেবিলিটি কমে। আমি 1 বাই 1 যাচ্ছি। আমরা শুরু করছি কম্পাউন্ড 4 দিয়ে। কম্পাউন্ড 4টাকে খুব ভালো করে দেখলে অর্ডারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে কে কার থেকে বেশি স্টেবল। তাহলে কম্পাউন্ড 4-এ দেখতে পাচ্ছি সেন্ট্রালে আমার কার্বন আছে, কার্বনের সাথে কিন্তু 3টে বন্ড আছে, 3টে বন্ড আমি করে দিলাম কার্বনের সাথে। এই যে 3টে বন্ড, এই 3টে বন্ডে কিন্তু আজকে অ্যালকাইল গ্রুপ আর গ্রুপ আছে, তাহলে আমি এখানে আর গ্রুপ দিয়ে দিলাম, অ্যালকাইল গ্রুপ আর আর আর, 3টে বন্ডের সাথে কিন্তু অ্যালকাইল গ্রুপস আর প্রেজেন্ট। আর একটা কি আছে যেটা নেগেটিভ চার্জ, এইখানে কিন্তু নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে। এইটা হচ্ছে কার্বোঅ্যানায়ন। এইবার হলো অলরেডি আমার সেন্টারটা কিন্তু ইলেকট্রন রিচ সেন্টার, এই কার্বনটা কিন্তু অলরেডি ইলেকট্রনিক্যালি রিচ। আর আমরা জানি এই অ্যালকাইল গ্রুপগুলো কিন্তু খুব ভালো হচ্ছে আমার ইন্ডাকটিভ এফেক্ট শো করতে পারে, তার মধ্যে প্লাস আই এফেক্ট খুব ভালো শো করতে পারে এই অ্যালকাইল গ্রুপগুলো। তাহলে এই অ্যালকাইল গ্রুপগুলো কিন্তু বেসিক্যালি আমার প্লাস আই শো করে। আর এই প্লাস আই শো করলে কি হয়, সিস্টেমটা এমনি ইলেকট্রন রিচ, তার মধ্যে আমি আরও ইলেকট্রন দিচ্ছি, তার মানে কিন্তু সিস্টেমটাকে আরও বেশি আনস্টেবল করে তুলছি। তার মানে আজকে
আমরা দেখেছিলাম যে এই যে নেগেটিভ চার্জকে স্টেবিলাইজ করতে গেলে যে কোনো জিনিসের মাইনাস দরকার, আই হলে মাইনাস আই, আর হলে মাইনাস আর। কিন্তু আজকে এই টাইপের সিস্টেমে কিন্তু যত আর গ্রুপ তুমি ইনসার্ট করছো তত কিন্তু তুমি প্লাস আই ইনসার্ট করছো, যত তুমি প্লাস আই ইনসার্ট করছো তত কিন্তু নেগেটিভ চার্জ আরো বাড়িয়ে দিচ্ছ। ওর তো নেগেটিভ চার্জকে কমানো দরকার, আজকে তুমি আর গ্রুপ দিয়ে দিয়ে ইলেকট্রন পুশ করে করে ওর কিন্তু ইলেকট্রন রিপালশন আরও বাড়াচ্ছ। তার মানে তুমি অ্যাকচুয়ালি কী করছো, তুমি অ্যাকচুয়ালি কিন্তু আনস্টেবল করছো। তার মানে সবচেয়ে বেশি আনস্টেবল কোথায় হবে, যত বেশি আর সেখানে থাকবে। 3 ডিগ্রিতে আজকে 3টে আর গ্রুপ আছে, তাহলে যত বেশি আর গ্রুপ তত বেশি আনস্টেবল, তাহলে 3 ডিগ্রিটা এখানে কিন্তু সবচেয়ে বেশি আনস্টেবল হয়ে যাবে। কিন্তু আমরা যদি 2 ডিগ্রি দেখি, 2 ডিগ্রিতে কিন্তু দুটো আর আছে, তার মানে একটা আর কমলো মানে এর থেকে বেশি স্টেবল এটা হলো। তাহলে আমরা ভাবতে পারি 2 ডিগ্রিটা বেশি স্টেবল দেন 3 ডিগ্রি। এবার যদি আমরা 1 ডিগ্রিতে যাই, 1 ডিগ্রি আর 2 ডিগ্রির মধ্যে কম্পেয়ার করি, যেখানে আর কম কার্বনের ক্ষেত্রে সেখানে স্টেবিলিটি বেশি। তাহলে এইখানে দেখতে পাচ্ছি একটা আর, এখানে দুটো আর মানে দুটো প্লাস আই, যত প্লাস আই কার্বো আয়নের ক্ষেত্রে সেটা খারাপ কেন, কার্বো আয়নের ক্ষেত্রে বারবার বলছি ইলেকট্রন উইথড্রয়িং দরকার। তাহলে 1 ডিগ্রি আর 2 ডিগ্রির মধ্যে 1 ডিগ্রি ইজ মোর স্টেবল। আর সবচেয়ে সিম্পলেস্ট যেটা, সেখানে কোনো রকম আর নেই, কোনো রকম প্লাস আই এফেক্ট নেই, তাহলে সেটা কিন্তু সবচেয়ে বেশি স্টেবল। এই অ্যালকাইল সিরিজটা যাতে খেয়াল থাকে, অ্যালকাইল কার্বোঅ্যানায়ন, তার মানে অ্যালকাইল কার্বোঅ্যানায়নে কিন্তু সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে আমরা মিথাইল কার্বোঅ্যানায়ন। তো মিথাইল কার্বোঅ্যানায়ন বাদ দিলে যেটা মেন ইম্পর্টেন্ট আমাদের মাথায় রাখতে হবে অর্ডারটা, সেটা হলো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। কার্বোক্যাটায়নের ক্ষেত্রে ছিল 3 to 1, কিন্তু আজকে কার্বো অ্যানায়ন হচ্ছে 1 to 3। এটাতে খেয়াল থাকে সবচেয়ে বেশি স্টেবল 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই স্লাইডটা আমরা আরেকটা নতুন কার্বোঅ্যানায়ন নিয়ে কথা বলবো, যদিও এটা অ্যাকচুয়ালি নতুন হিসাবে বলা ঠিক না, কারণ অ্যালাইলিক টার্মটার সাথে কিন্তু আমরা অলরেডি ফ্যামিলিয়ার। এই অ্যালাইলিক মানে ডবল বন্ডের পাশের কার্বন। বারবার যখনই আমরা এরকম অ্যালাইলিক সিস্টেম দেখেছি আমি এভাবেই ভেঙে বলেছি, ডবল বন্ডের পাশের কার্বন। আজকে ডবল বন্ডের পাশের কার্বনে কি দেখতে পাচ্ছি, আমার কার্বনের উপর নেগেটিভ চার্জ। তার মানে এরকম কার্বনের উপর নেগেটিভ চার্জকে কি বলে, কার্বোঅ্যানায়ন বলে। তার মানে আমি ডবল বন্ডের পাশের কার্বনে দেখতে পাচ্ছি একটা কার্বোঅ্যানায়ন আছে। তার মানে গোটা সিস্টেমটাকে আমি একসাথে বলতে পারি অ্যালাইলিক কার্বোঅ্যানায়ন। তার মানে এই নমেনক্লেচার, এই নেমগুলো যাতে মাথায় থাকে, এই নেমগুলো দিয়ে যাতে আমাদের স্ট্রাকচারটা কিন্তু যাতে ড্র করতে পারি। তাহলে আজকে অ্যালাইলিক কার্বোঅ্যানায়নে কেমনভাবে স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করছে, তাহলে আমরা যদি একটু দুটো স্লাইড আগে ফিরে যাই, দুটো স্লাইড আগেই কিন্তু আমরা আলোচনা করেছিলাম এই অ্যালাইলিক কার্বোঅ্যানায়ন যখন দেখবো সেখানে কিন্তু হাইব্রিডেশনটা হবে sp2। এই কার্বনটার কিন্তু হাইব্রিডেশনটা হবে sp2, কারণ এইটা যদি sp2 হয় তাহলে কিন্তু পাশে আমার ডবল বন্ড আছে তার সাথে কিন্তু রেজোনেন্স করতে পারবে, আর রেজোনেন্স করতে পারলে কিন্তু পাই বন্ডের ডিলোকালাইজেশন, তার মানে আমার সেখানে কিন্তু স্টেবিলিটি অনেকটা বেশি বাড়বে। তার মানে এই যে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জটা কিন্তু এখানে আসবে, এখানে আসলো, আমার এই বন্ডটা কিন্তু ওপেন হলো, তাহলে এই বন্ডটা ওপেন হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু রেজোনেন্সও করতে পারে। এই রেজোনেন্সটা তখনই সম্ভব যখন আমার এই কার্বনটা কিন্তু sp2 হাইব্রিডাইজ থাকবে। তাহলে এই কার্বনটা যখন sp2 হাইব্রিডেশনে থাকবে তখন কিন্তু এরকম টাইপের রেজোনেন্স শো হবে, আর এরকম টাইপের রেজোনেন্স যখন শো হবে তখন কিন্তু সিস্টেমের স্টেবিলিটি অনেকটা বেড়ে যাবে। তার মানে অ্যালকাইলিক কার্বোঅ্যানায়নের থেকে এরকম অ্যালাইলিক কার্বোঅ্যানায়ন অনেক বেশি স্টেবল। আমরা জানি যে রেজোনেন্স এখানে কি মাইনাস আর হিসাবেই কাজ করছে, দেখতে পাচ্ছি এইটা টুয়ার্ডস, এইটা ডিরেকশনটা দেখো টুয়ার্ডস এই দিকে, তাহলে ইলেকট্রন ডেন্সিটি কিন্তু এর থেকে নিয়ে নিচ্ছে। তাহলে এরকম মাইনাস আর এফেক্ট যখনই দেখবো তখন কিন্তু সেখানে বলবো সেটা স্টেবল। তার মানে অ্যালাইলিক কার্বোঅ্যানায়ন ইজ নাও মোর স্টেবল কম্পেয়ার টু অ্যালকাইল কার্বোঅ্যানায়ন বা অ্যালকাইলিক কার্বোঅ্যানায়ন। এটা যাতে খেয়াল থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। তার মানে যখন আমরা এরকম ডবল বন্ডের পাশে কার্বোঅ্যানায়ন দেখবো তখন কিন্তু সেই সিস্টেমগুলো কিন্তু কনজুগেশনে যেতে পারে, কারণ সেই কার্বোঅ্যানায়নটা কিন্তু sp2 হাইব্রিডাইজড। তার মানে এই টাইপের সিস্টেমগুলো কিন্তু মোর স্টেবল দ্যান অ্যালকাইলিক কার্বোঅ্যানায়ন। সো আমরা এখানে থার্ড ক্যাটাগরি দেখছি বেনজাইলিক কার্বোঅ্যানায়ন। এই বেনজাইলিক কার্বোঅ্যানায়নটা যদি আমি আবার রিপিট করছি, কার্বোক্যাটায়নে অলরেডি বলেছিলাম, কিন্তু আবার যদি আমি একইভাবে যদি বেনজাইলিক কার্বোঅ্যানায়নকে যদি চিনতে চাই, দেখো অ্যালাইলিক কার্বোঅ্যানায়ন অলরেডি জানি যে ডবল বন্ডের পাশের কার্বনে কিছু থাকলে সেটা হলো অ্যালাইলিক কার্বোঅ্যানায়ন, সেটা অ্যালিফেটিকের ক্ষেত্রে ছিল। আজকে যদি ডবল বন্ডটা তোমার বেনজিনের প্রপার্টি হয় তাহলে তুমি সেটা কি বলবে, সেই নামটাকে একটু চেঞ্জ করে একটু মডিফাই করে তুমি বলবে সেটা বেনজাইলিক কার্বোঅ্যানায়ন, কারণ এই ডবল বন্ডটা কিন্তু আজকে বেনজিনের প্রপার্টি। তার মানে যখনই এই ডবল বন্ডটা বেনজিনের প্রপার্টি হবে তখন কিন্তু সেটা নাম হবে বেনজাইলিক। তুমি যদি এই কানেক্টিভিটিটা ভালো করে চিন্তা করো, এখানে কিন্তু সেই একই কানেক্টিভিটি আছে ডবল বন্ডের পাশের কার্বনে আমার নেগেটিভ চার্জ, এটা কিন্তু বেনজাইলিক কার্বোঅ্যানায়ন, কারণ এই ডবল বন্ডটা কিন্তু ইজ দ্য প্রপার্টি অফ দ্য বেনজিন রিং। তার মানে এইখানে নাম্বার অফ রেজোনেন্স স্ট্রাকচার অনেক বেশি, কারণ এই নেগেটিভ চার্জ এখানে আসবে, এই বন্ডটা খুলবে। তাহলে আমরা যদি রেজোনেন্স অপারেশনটা যদি দেখি, তাহলে এই নেগেটিভ চার্জটা এখানে গেল, এই পাই বন্ডের ইলেকট্রন ক্লাবটা এখানে গেল, এই বন্ডটা আবার এখানে শিফট করলো,
অটোমেটিক এই বন্ডটা এখানে শিফট করলো। তার মানে বুঝতে পারছি নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার অনেক বেশি, আর আমরা জানি যত বেশি রেজোনেটিং স্ট্রাকচার হবে তত আমার সিস্টেমের স্টেবিলিটি বাড়বে। তার মানে বেনজাইলিক কার্বোআনায়ন ইজ মোর স্টেবল দ্যান অ্যালাইলিক কার্বোআনায়ন। দুজনের ক্ষেত্রেই রেজোনেন্স হচ্ছে, দুজনের ক্ষেত্রেই মাইনাস আর হচ্ছে, কিন্তু বেনজাইলিক কার্বোআনায়নের নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার অনেক বেশি। তার মানে যত নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার বেশি হবে তত কিন্তু সিস্টেমের স্টেবিলিটি বাড়ে। তার মানে বেনজাইলিক কার্বোআনায়ন আর অ্যালাইলিক কার্বোআনায়নের মধ্যে কিন্তু আমার বেনজাইলিক কার্বোআনায়ন ইজ মোর স্টেবল। আর যে ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা বলেছিলাম যে মনে রাখতে, এই যে বেনজাইলিক কার্বোআনায়ন কেন রেজোনেন্সে গেল, কারণ এইখানে কিন্তু হাইব্রেশনটা কিন্তু sp2 হয়ে বসেছিল, ঠিক আছে। sp2 আমরা প্রথমেই বলেছিলাম যে কোথায় কোথায় sp2 হবে কার্বোআনায়নগুলো, একটা অ্যারোমেটিক যদি হতে হয় তখন সে sp2 হবে, যদি বেনজাইলিক সেন্টার থাকে তখন sp2 হবে, আর অ্যালাইলিক হলে sp2 হবে। তার মানে এরকম টাইপের sp2 হলে কার্বোআনায়নগুলো রেজোনেন্সে টেক পার্ট করে, আর রেজোনেন্স কনজুগেশনে টেক পার্ট করলেই কিন্তু সিস্টেমের স্টেবিলিটি হুড় করে বাড়ে। তার মানে আমরা যতদূর শিখলাম ততদূর হচ্ছে বেনজাইলিক সবচেয়ে বেশি স্টেবল, তারপর অ্যালাইলিক, তারপরে গিয়ে হচ্ছে আমার অ্যালকাইলিক, কারণ অ্যালকাইলিকে আমার আর গ্রুপ এসে কিন্তু তার স্টেবিলিটি কিন্তু নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে। তার মানে পরের স্লাইডে যদি যাই আমরা, পরের স্লাইডে আমরা আরেকটা নতুন টাইপ নিয়ে কথা বলবো, সেটা হলো অ্যারোমেটিক কার্বোআনায়ন। অলরেডি অ্যারোমেটিসিটির কিছু রুল আমরা দেখতে পাচ্ছি, হুকেলস রুল অলরেডি কার্বোক্যাটায়নে ডিসক্রাইব করেছি, এছাড়াও আমরা অ্যারোমেটিসিটি নিয়ে ডিটেলে আলোচনা করব। কিন্তু ফর দ্য টাইমিং আমরা যদি অ্যারোমেটিক হবে কি হবে না একটা কম্পাউন্ড, সেটাকে যদি আমরা হুকেল রুল দিয়ে বলতে পারি, তাহলে সেটা কি কি কন্ডিশন তাহলে স্যাটিসফাই করতে হবে। দেখো কন্ডিশন নাম্বার 1, দ্য কম্পাউন্ড মাস্ট বি সাইক্লিক। দেখতে পাচ্ছি এটা একটা সাইক্লিক কম্পাউন্ড, কোনো ডাউট নেই। পয়েন্ট নাম্বার 2, ইট মাস্ট বি প্ল্যানার। এইবার হলো প্ল্যানার কখন হবে? প্ল্যানার হতে গেলে প্রতিটা অ্যাটমকে আমার sp2 হাইব্রিডাইজড হতে হবে। sp2 হাইব্রিডাইজড হলে একটা করে ভ্যাকেন্ট পি থাকবে, সেই ভ্যাকেন্ট পিতে কিন্তু ইলেকট্রনের মুভমেন্টটা হবে। তার মানে আজকে তো আমাদের দায়িত্ব হচ্ছে সেই sp2 হাইব্রিডাইজডগুলো খুঁজে বার করা। এই যে ডবল বন্ডের সিস্টেম মানে sp2 আমরা সবাই জানি, তাহলে এই যে এই কার্বন 1 2 3 4 এই চারটে কার্বন কিন্তু sp2 হাইব্রিডেশন হয়েছিলই। ইন অ্যাডিশন এই যে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জটা আমরা বললাম যখন এরকম কনজুগেশনে টেক পার্ট করতে পারবে তখন কিন্তু এই নেগেটিভ চার্জটাও কিন্তু sp2 তে যাবে। তার মানে বুঝতে পারছি এইটাও কিন্তু যদি আমি এই সাইডটা দেখি তাহলে কিন্তু এটা অ্যালাইলিক, এই যে ডবল বন্ডের পাশে, আর এরকম ডবল বন্ডের পাশে থাকলে কিন্তু এই সেন্টারগুলো sp2 হাইব্রিডাইজড হয়। তার মানে কি জানাচ্ছে যে সমস্ত আমার অ্যাটমগুলো কিন্তু sp2 হাইব্রিডাইজড, তার মানে এটা সাইক্লিক আর sp2 হাইব্রিডাইজড। এইবার দেখতে হবে পয়েন্ট নাম্বার 3, এখানে দেখতে পাচ্ছি কমপ্লিট কনজুগেশন ইজ প্রেজেন্ট। কমপ্লিট কনজুগেশন কেন? এই যে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জটা এখানে আসতে পারে, নেগেটিভ চার্জটা যখন এইখানে আসলো এই বন্ডটা এখানে গেল, এই বন্ডটা যখন এইখানে গেল এই বন্ডটাও আবার এখানে আসলো। তার মানে থ্রু আউট দ্য রিং কিন্তু এই নেগেটিভ চার্জটা মুভ করলো, থ্রু আউট দ্য রিং পাই ইলেকট্রন ক্লাউডস আর মুভিং। তার মানে এখানে কমপ্লিট কনজুগেশন ইজ প্রেজেন্ট। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা হুকেল রুলে কিন্তু হতেই হবে, সেটা হলো 4n+2 পাই ইলেকট্রন। এই 4n+2 পাই ইলেকট্রন ক্যালকুলেট যদি আমি এই সিস্টেমের ক্ষেত্রে করি তাহলে এইখানে আসছে দুটো পাই বন্ড, একটা পাই বন্ড মানে দুটো ইলেকট্রন। আজকে আমরা দেখতে পাচ্ছি দুটো পাই বন্ড মানে চারটে ইলেকট্রন, চারটে পাই ইলেকট্রন, কারণ একটা পাই বন্ডে দুটো করে ইলেকট্রন থাকে, প্লাস এই নেগেটিভ চার্জ, তার মানে টোটাল নেগেটিভ চার্জ মানে দুটো ইলেকট্রন, তার মানে টোটাল কিন্তু বেসিক্যালি 6টা ইলেকট্রন। তাহলে আমরা বলতে পারি 6 পাই ইলেকট্রন সিস্টেম। এটা 6 পাই ইলেকট্রন সিস্টেম মানে এটা কিন্তু এই ক্যাটাগরিতে বিলং করছে 4n+2, যেখানে আমার n = 1, তাহলে n = 1 হলে এটা কিন্তু 4n+2 তে ওবে করছে। এই টাইপের সিস্টেমকে আমরা অ্যারোমেটিক কার্বোআনায়ন বলছি, কারণ এখানে কিন্তু চারটে রুল কিন্তু স্যাটিসফাই করে গেছে। তার মানে অ্যারোমেটিক হলে কিন্তু সিস্টেমের স্টেবিলিটি অনেকটা বেড়ে যায়। তার মানে আমরা এতক্ষণ যা যা শিখলাম চারটের মধ্যে সবচেয়ে বেশি কিন্তু অ্যারোমেটিক কার্বোআনায়ন, তারপরে বেনজাইলিক, তারপরে অ্যালাইলিক, মিনিমাম হচ্ছে অ্যালকাইল কার্বোআনায়ন। তার মানে আমাদের কিন্তু নেচার, আমি প্রথমেই বললাম ডিফারেন্ট টাইপস শিখতে, ডিফারেন্ট টাইপ শিখলে কিন্তু অটোমেটিক কম্পেয়ার করতে পারবো। স্টার্ট করছি ফ্রম দ্য ভেরি ফার্স্ট কোয়েশ্চেন, ফাইন্ড দ্য কারেক্ট অর্ডার অফ স্টেবিলিটি। আচ্ছা, এক্সামে কোয়েশ্চেনটা ধরো এরকম এসছে, 1 2 3 4 চারটে কম্পাউন্ড দিয়ে দিয়েছে। এই চারটে কম্পাউন্ডের কিন্তু সবারই নেচারটা এক কার্বনের উপর নেগেটিভ, তার মানে এরা কিন্তু কার্বোআনায়ন। তার মানে আমার এক্সামে কোয়েশ্চেনটা এসছে ফ্রম দ্য কার্বোআনায়ন, ঠিক আছে। প্রথম আমরা লেভেল 1 হয়ে গেল। লেভেল 2তে আমার দেখতে হবে ডিফারেন্স। কার্বোআনায়ন সবাই, এটা কিন্তু সিমিলারিটি, তাই সিমিলারিটি দিয়ে কিন্তু আমরা কোনোদিন অ্যান্সার কারেক্ট করতে পারবো না। তাহলে আমাদের যখনই এরকম কম্পেয়ার করতে হবে ডিফারেন্স খুঁজতে হবে। তাহলে ডিফারেন্সটা কি দেখছো তুমি? কম্পাউন্ড 1-এ দেখতে পাচ্ছি 3টে হাইড্রোজেন, কিন্তু কম্পাউন্ড 4-এ দেখছি 3টেই মিথাইল গ্রুপ। ওই যে বলেছিলাম আর ক্যান বি মিথাইল, ইথাইল, প্রোপাইল, এখানে কিন্তু এই যে এই কার্বনের সাথে কিন্তু 3টে মিথাইল, তার মানে এই 3টে হাইড্রোজেন কিন্তু সাবস্টিটিউট হয়েছে বাই 3 মিথাইল। কম্পাউন্ড 2 যদি ভাবি, কম্পাউন্ড 2-তে কিন্তু এরকম একটা মিথাইল গ্রুপ ইজ প্রেজেন্ট, আর কম্পাউন্ড 3-তে এরকম দুটো মিথাইল গ্রুপ প্রেজেন্ট।
আমরা জানি এই মিথাইল গ্রুপগুলো অ্যাকচুয়ালি অ্যালকাইল গ্রুপ, আর গ্রুপ, আর যত নাম্বার অফ আর বাড়ে তত আমার ইন্ডাকটিভ এফেক্ট বাড়ে, প্লাস আই বাড়ে, আর যত প্লাস আই বাড়ে কার্বোআয়নের ক্ষেত্রে কিন্তু সেগুলো খারাপ, তার মানে কার্বোআয়নকে কিন্তু আনস্টেবল করে দেয়। তার মানে আজকে বুঝতে পারছি আমরা যেটা একটু আগে দেখলাম যে 3 ডিগ্রি কার্বোআয়ন সবচেয়ে আনস্টেবল, তাহলে আমাদের এখানে খুঁজতে হবে কোনটা 3 ডিগ্রি। এই দেখো এই কার্বোআয়নের সাথে কিন্তু 3টে আর গ্রুপ ইজ প্রেজেন্ট, তাহলে এইটা কিন্তু বেসিক্যালি 3 ডিগ্রি, তাহলে এইটা কিন্তু 3 ডিগ্রি কার্বোআয়ন, তার মানে এইটা 3 ডিগ্রি কার্বোআয়ন, এইটা 2 ডিগ্রি কার্বোআয়ন, আর এটা 1 ডিগ্রি কার্বোআয়ন। এই যদি চেনাটা যদি একবার হয়ে যায় বাকিটা তো আমাদের একদম ইজি, ছকে ফেলা। তারপরে সবচেয়ে আনস্টেবল হবে কম্পাউন্ড 4। কম্পাউন্ড 4-এ কিন্তু 3টে আর গ্রুপস আর প্রেজেন্ট। এই মিথাইল গ্রুপগুলোকে খুব ইজিলি আর গ্রুপ হিসাবে ভাবি না, এই মিথাইল গ্রুপগুলোকে আর গ্রুপ হিসাবে ভাবি না, তাহলে তো আরও ইজি হয়ে যায়। তাহলে কম্পাউন্ড 4-এ আমার 3টে আর গ্রুপস আর প্রেজেন্ট, তার মানে সেখানে 3টে প্লাস আই, আর এরকম যত প্লাস আই হবে তত আমার সিস্টেমকে আনস্টেবল করে দিচ্ছে। তার মানে সবচেয়ে বেশি আনস্টেবল হবে কম্পাউন্ড 4, তারপর কম্পাউন্ড 3, তারপর কম্পাউন্ড 2, আর কম্পাউন্ড 1-এ তো কোনো আর গ্রুপ নেই, কোনো মিথাইল গ্রুপ নেই, তাহলে কম্পাউন্ড 1 সবচেয়ে বেশি স্টেবল। তার মানে আমি যদি ফাইনাল অর্ডার যদি লিখি তাহলে ফাইনাল অর্ডার দাঁড়াচ্ছে কম্পাউন্ড 1 সবচেয়ে বেশি স্টেবল, তারপর কম্পাউন্ড 2, তারপর হচ্ছে কম্পাউন্ড 3, তারপর কম্পাউন্ড 4। তার মানে এই টাইপের স্টেবিলিটি অর্ডার কম্পারিজন কিন্তু আমার কোনো ব্যাপারই না যদি আমি কম্পাউন্ডের নেচারগুলো ভালো করে ভাবি। এইখানে কিন্তু কোয়েশ্চেনটা এসেছিল বেসিক্যালি অ্যালকাইল কার্বোআয়ন থেকে। তার মানে এরকম অ্যালকাইল কার্বোআয়নের মধ্যে সবচেয়ে বেশি স্টেবল হয় এরকম সিমপ্লেক্স, যেটা 1-এ শো করছে, তারপর 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, আর সবচেয়ে মিনিমাম স্টেবিলিটি পায় 3 ডিগ্রি, কারণ 3 ডিগ্রিতে ম্যাক্সিমাম আর গ্রুপস আর প্রেজেন্ট। ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার 2, ফাইন্ড দ্য কারেক্ট অর্ডার অফ স্টেবিলিটি। এইবার যেটা করতে হবে, এইবার কোয়েশ্চেনটাকে একটু ভালো করে দেখবো। আবার বলছি ডিফারেন্স খোঁজো, যখনই ডিফারেন্স খুঁজবে তোমার কোয়েশ্চেন এখানে অর্ধেক সলভ হয়ে যাবে। এবার 1, 2, 3 এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? একটা ডিফারেন্স কিন্তু ইজিলি দেখতে পাচ্ছি, কম্পাউন্ড 3-তে কিন্তু সিঙ্গেল বন্ড, কম্পাউন্ড 2-তে আমার ডবল বন্ড, কম্পাউন্ড 3-তে ট্রিপল বন্ড। তার মানে আমরা জানি এই যে এইটা কিন্তু সিম্পলেস্ট টাইপ অফ কার্বোআয়নের হাইব্রিডেশন, তার মানে এইখানে কিন্তু sp3 হবে, এই কার্বনটা কিন্তু sp3 হাইব্রিডাইজড। কিন্তু আমরা যখন এইখানে গেলাম এইটার হাইব্রিডেশনটা কত হলো? sp2। আর আমরা যখন ট্রিপল বন্ডে গেলাম এই কার্বনের হাইব্রিডেশন sp। তার মানে কি হচ্ছে, যত আমরা 3 থেকে 1-এ যাচ্ছি তত কিন্তু sp3 থেকে sp2 হয়ে sp এর দিকে যাচ্ছি, আর যত আমরা sp3 থেকে sp এর দিকে যাই তত কিন্তু আমাদের পার্সেন্টেজ অফ s কিন্তু বাড়ে। তার মানে পার্সেন্টেজ অফ s বাড়ছে, তাহলে পার্সেন্টেজ অফ s কিন্তু এখানে 50%, পার্সেন্টেজ অফ s এখানে 50%, এই পার্সেন্টেজ অফ s কিন্তু 33.3। আর কম্পাউন্ড 3-তে যেহেতু sp3 হাইব্রিডেশন ওবে করছে সেখানে কিন্তু পার্সেন্টেজ অফ s সবচেয়ে কম এদের মধ্যে, তার মানে 25। তার মানে যেটা দাঁড়ালো, আমরা কিন্তু আরেকটু যদি সামনের দিকে ভাবি, পার্সেন্টেজ অফ এস এর সাথে ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু আমাদের ডিরেক্টলি প্রপোর্শনাল। পার্সেন্টেজ অফ এস এর সাথে ইলেকট্রোনেগেটিভিটি যদি ভাবি, ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল। তার মানে কি দাঁড়াচ্ছে যে যত আমি 3 থেকে 1-এ যাচ্ছি তত কিন্তু কার্বন সেন্টারটা মোর ইলেকট্রোনেগেটিভ হয়ে যাচ্ছে, আর যত বেশি ইলেকট্রোনেগেটিভ হয়ে যাবে, আমরা জানি একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কিন্তু নেগেটিভ চার্জটাকে ভালোবাসে, নেগেটিভ চার্জটা কিন্তু হোল্ড করতে পারে। তার মানে এই কার্বনটা যতটা নেগেটিভ চার্জকে ভালোবাসবে এই কার্বনটা নিশ্চয়ই অতটা ভালোবাসবে না, কারণ এই কার্বনের কিন্তু পার্সেন্টেজ অফ এস অনেক কম। আর যখন পার্সেন্টেজ অফ এস যত বেশি কম হবে তার কিন্তু ইলেকট্রোনেগেটিভিটিও তত কম হবে। তাহলে 3 to 1 এর মধ্যে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ কার্বন হচ্ছে এইটা, তাহলে এই 1 এর কার্বনটা কিন্তু মোস্ট ইলেকট্রোনেগেটিভ, কারণ এখানে কিন্তু sp হাইব্রিডেশন আছে, তারপর কিন্তু sp2, তারপর হচ্ছে sp3। তাহলে সবচেয়ে বেশি স্টেবল কোনটা হবে? যে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ সেই নেগেটিভ চার্জ তত ভালো করে হোল্ড করবে, তাহলে সবচেয়ে বেশি স্টেবল হবে 1, তারপর 2, তারপর 3। আমরা যদি অর্ডারটাকে আরেকটু ভালো করে দেখে নিই তাহলে সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে 1, তারপর 2, তারপর 3। খুব ইম্পর্টেন্ট, আমরা স্টেপ বাই স্টেপ যদি ভেঙে করি তাহলে কিন্তু আমাদের জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইখানে কিন্তু রুল অফ ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্টটা আর কি অ্যাপ্লাই হয়েছে। তার মানে রুল অফ ইলেকট্রোনেগেটিভিটিতে কিন্তু আমার এই কার্বনটা মোস্ট ইলেকট্রোনেগেটিভ হয়েছে, এই কার্বনটা মোস্ট ইলেকট্রোনেগেটিভ, মানে এই নেগেটিভ চার্জ ও কিন্তু বেশি বেশি করে হোল্ড করতে পারবে। সো কোয়েশ্চেন নাম্বার 2টা আমরা ইজিলি সলভ করতে পারলাম। এইবার যাবো আমরা কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে দেখো, ফাইন্ড দ্য কারেক্ট অর্ডার অফ স্টেবিলিটি। আবার স্টেবিলিটি অর্ডার কম্পেয়ার করতে হবে। এইবার 4টে কম্পাউন্ড দিয়েছে, আমরা আস্তে 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 একটু লেভেল আপ করছি। খুব ইজি। প্রথম আমার ক্রাইটেরিয়া, প্রথম আমার টার্গেট হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ কার্বন একে ক্লাসিফাই করা, যেমন করে শিখেছিলাম। ফার্স্ট কম্পাউন্ডটা, কম্পাউন্ড নাম্বার 1 যদি দেখি সেটা কিন্তু অ্যারোমেটিক কার্বোয়ানায়ন। দেখতে পাচ্ছি এখানে অ্যারোমেটিক কার্বোয়ানায়ন 4n+2 সিস্টেম, যেটা আমরা একটু আগে শিখলাম। এইটা সাইক্লিক প্ল্যানার কনজুগেশন, তার মানে সব আছে। তার মানে এইটা কিন্তু বেসিক্যালি অ্যারোমেটিক কার্বোয়ানায়ন। তার মানে আমি অ্যারোমেটিকের শর্ট ফর্মটা লিখলাম ARO, তার মানে এইটা কিন্তু বেসিক্যালি অ্যারোমেটিক।
এইবার যদি আমি খুব সিম্পলভাবে কম্পাউন্ড 3 এর দিকে তাকাই, কম্পাউন্ড 3 মানে কি, কম্পাউন্ড 3 তে দেখতে পাচ্ছি শুধুমাত্র এটা 2 ডিগ্রি, বেসিক্যালি 2 ডিগ্রি কার্বোয়ানান। এই 2 ডিগ্রি কেন, এইখানে কিন্তু আর গ্রুপ, এই দুটো আর গ্রুপ কিন্তু ইজ প্রেজেন্ট। আর এই আর গ্রুপ মানে আমার দুটো আর গ্রুপ মানেই কিন্তু প্লাস আই এফেক্ট শো করছে, তাহলে এখানে কিন্তু প্লাস আই এফেক্ট দুজন শো করছে। তাহলে এইটা যাতে খেয়াল থাকে, আমরা কম্পারিজনে যাচ্ছি কিন্তু আগে যতটা যা ইনফরমেশন আছে সেটা আমরা মলিকুলের পাশাপাশি লিখে রাখি। অ্যারোমেটিক মানে আমার মোস্ট স্টেবল, এটাও আমরা লিখে রাখি মোস্ট স্টেবল, তার মানে আমরা জানি যে অ্যারোমেটিক সবচেয়ে বেশি স্টেবল, তারপর গিয়ে রেজোনেন্স, ঠিক আছে। তার মানে এরকম অ্যারোমেটিককে কিন্তু আমরা এক এক অলরেডি দেখতে পাচ্ছি। আর তিনটা কেন আনস্টেবল মনে হচ্ছে তোমার, এই তিনটা কিন্তু প্লাস এফেক্টের জন্য আনস্টেবল। আমরা এখনো কম্পারিজনে যাইনি, আমরা বিভিন্ন টাইপের কার্বোআয়নে কি কি টাইপের এফেক্ট হয় সেগুলো দেখছি। এইবার বাকি থাকলো কম্পাউন্ড 2 আর 4। আমরা যদি আজকে কম্পাউন্ড 2টা দেখি, কম্পাউন্ড 2তে দেখো আমার দুটো পাই বন্ড ইজ ইনভলভ, তার মানে কি এই পার্টটা যদি তাকাই এইটাও একটা অ্যালাইলিক, আর এইখান দিয়ে যদি এই পার্টটা তাকাই এইটাও কিন্তু অ্যালাইলিক, তার মানে কিন্তু এইখানে রেজোনেন্স হবে, কারণ এই কার্বোআয়নটা কিন্তু আমার sp2 হাইব্রিডাইজ, দুটো পার্ট থেকেই কিন্তু কনজুগেশনে টেক পার্ট করবে, ঠিক আছে। তার মানে এই যে আমি নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জটা একবার এইখানের সাথে রেজোনেন্স করবে, আরেকবার ও এই দিকে পাই বন্ডের সাথে রেজোনেন্স করবে। তার মানে আমার দুটো পাই বন্ডের সাথেই রেজোনেন্স করছে, কিন্তু এইখানে তো কোনো রকম পাই বন্ড নেই, এখানে তো ইনডাকটিভ এফেক্ট ওকে আরো আনস্টেবল করে দিচ্ছিল। তার মানে এর তুলনায় কিন্তু 2টা কিন্তু বেশি স্টেবল, কারণ এখানে কিন্তু রেজোনেন্স অপারেশন শো হচ্ছে। তার মানে আমরা অলরেডি 2 আর 3 কে কিন্তু কম্পেয়ার করতে পারলাম, 2 কিন্তু মোর স্টেবল দ্যান 3। এবার আসলে কম্পাউন্ড 4। কম্পাউন্ড 4 এ কিন্তু একটা নতুন ঘটনা হচ্ছে। কম্পাউন্ড 4 এ আমরা সব দেখতে পাচ্ছি যেগুলো আমরা হুকেল রুলে দেখেছিলাম মোটামুটি, যে সাইক্লিক দেখতে পাচ্ছি, প্ল্যানার দেখতে পাচ্ছি, ডবল বন্ডের পাশে আমার নেগেটিভ চার্জ মানে sp2 হাইব্রিডেশন, সেখানে রেজোনেন্স হবে, কনজুগেশন হবে। তো থ্রু আউট দ্য রিং কনজুগেশন হচ্ছে, কমপ্লিট কনজুগেশন। তিনটে পয়েন্ট স্যাটিসফাই করে গেছে, কিন্তু যেই পয়েন্টটা স্যাটিসফাই করবে না সেটা হচ্ছে 4n+2। এখানে ইলেকট্রন কাউন্টটা কত, যদি ইলেকট্রন কাউন্টটা ভালো করে দেখো, ইলেকট্রন কাউন্ট কিন্তু বেসিক্যালি 4, এখানে 4 পাই ইলেকট্রন যারা কিন্তু কনজুগেশনে যাচ্ছে, কারণ এইটা পাই বন্ড, একটা পাই বন্ড মানে দুটো ইলেকট্রন, আবার এখানে নেগেটিভ চার্জ মানে দুটো ইলেকট্রন, টোটাল তাহলে 4 পাই ইলেকট্রন। 4 পাই ইলেকট্রন মানে বেসিক্যালি এইটা পড়বে 4n পাইতে, এই 4n পাই ইলেকট্রন, যেখানে আমার n = 1, তার মানে দাঁড়াচ্ছে এই টাইপের সিস্টেম কিন্তু অ্যান্টি অ্যারোমেটিক। এটা কিন্তু অ্যান্টি অ্যারোমেটিক, এটা যদি খেয়াল থাকে, এই অ্যান্টি অ্যারোমেটিক। আর এই অ্যান্টি অ্যারোমেটিক কিন্তু মোস্ট আনস্টেবল। অ্যারোমেটিক যেমন মোস্ট স্টেবল ভাবছিলাম, অ্যান্টি অ্যারোমেটিককে ভাবতে হবে মোস্ট আনস্টেবল। তার মানে কিন্তু আমাদের কিন্তু কম্পারিজনটা এখন অনেক বেশি সোজা। তার মানে তুমি সবচেয়ে প্রথমে কাকে রাখবে, খুব ইজিলি বলতে পারবে যে সবচেয়ে বেশি স্টেবল মানে যে অ্যারোমেটিক হয়েছে, কম্পাউন্ড নাম্বার 1। সবচেয়ে লাস্টে কাকে রাখবে, সবচেয়ে লাস্টে তাকেই রাখবে যে অ্যান্টি অ্যারোমেটিক। অ্যারোমেটিক যেহেতু মোস্ট স্টেবল, অ্যান্টি অ্যারোমেটিক তেমনই আমার লিস্ট স্টেবল, তার মানে সবচেয়ে লাস্টে হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক। আর 2 আর 3 এর মধ্যে কে স্টেবল হয়েছিল, 2 আর 3 এর মধ্যে 2 স্টেবল হয়েছিল কম্পেয়ার টু 3, কারণ 2 তে রেজোনেন্স হয়েছে, 3 তে শুধুমাত্র ইন্ডাকটিভ, আর ইন্ডাকটিভ এফেক্ট কিন্তু ডিস্টেবিলাইজেশন ফ্যাক্টর হিসেবে কাজ করে এখানে। তার মানে যদি আমি ফাইনাল অর্ডারে যাই, ফাইনাল অর্ডার কিন্তু সবচেয়ে বেশি স্টেবল 1, তারপর 2, তারপর 3, তারপর 4। তাহলে ফাইনাল অর্ডারটা যদি আমরা একবার দেখে নিই, ফাইনাল অর্ডারটা দাঁড়াবে কম্পাউন্ড 1 সবচেয়ে বেশি স্টেবল অ্যারোমেটিকের জন্য, তারপর কম্পাউন্ড 2 রেজোনেন্স, কম্পাউন্ড 3 তারপর নর্মাল 2 ডিগ্রি, তার লাস্টে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কম্পাউন্ড 4, যে এটা হচ্ছে অ্যান্টি অ্যারোমেটিক মোস্ট আনস্টেবল সিস্টেম। তার মানে এই টাইপের কম্পারিজন কোনো ব্যাপারই না আমাদের কাছে করা, যদি আমরা নেচারে যাই। আগে আমরা নেচার দেখবো, তারপরে আমরা ফাইনালি কম্পারিজনে যাব। সো নাও কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ ওয়ান ইজ মোস্ট স্টেবল। এইবার আরেকটু ঠান্ডা মাথায় এই কোয়েশ্চেনটাকে ডিল করবো। দেখতে ভুল হয়ে যায় অনেক সময়, কারণ ভুলটা হওয়ার পেছনে কারণ যেটা থাকে, এইখানে মনে হয় যে অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান সালফার, সেটা দেখে কিন্তু অ্যান্সারটা কিন্তু আমরা অপশন নম্বর 1টা করে দিই, কিন্তু সেখানেই আমার ভুল হয়ে যায়। আমি যদি আরেকটু ভালো করে তাকাই, এই যে অক্সিজেন আর সালফার দুজনেই তো একই গ্রুপের মেম্বার, গ্রুপ 16, কিন্তু সালফারে কি এমন আছে অক্সিজেনে নেই, সালফারে আছে এক্সট্রা স্পেস, এক্সট্রা ভ্যাকেন্ট স্পেস, ভ্যাকেন্ট ডি অরবিটাল। যখন এরকম ভ্যাকেন্ট ডি থাকে, এরকম ভ্যাকেন্ট ডি থাকলেই কিন্তু এই নেগেটিভ চার্জগুলো খুব ভালো ডিলোকালাইজ করতে পারে, জাস্ট লাইক রেজোনেন্স খুব ভালো ডিলোকালাইজ করতে পারবে। যত ভালো ডিলোকালাইজ করতে পারবে তত আমার ইলেকট্রন রিপালশন কমবে। এইবার যদি আমি শুধুমাত্র ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে দেখতাম, হ্যাঁ ইন্ডাকটিভ এফেক্টের তুলনায় কিন্তু আমার ইন্ডাকটিভ এফেক্ট যদি কম্পেয়ার করি, তখন কিন্তু এটা যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ, এ নিজের দিকে টানবে, অবশ্যই নিজের দিকে টানবে। ইন্ডাকটিভ এফেক্টে কিন্তু এ জিততো, কিন্তু আমরা তো জানি ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে উইক এফেক্ট, যখন কিচ্ছু কাজে দেবে না, কিচ্ছু কম্পারিজন দেখতে পারবো না, তখন গিয়ে ইন্ডাকটিভ এফেক্ট।
যতক্ষণ ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে অ্যান্সারে কনক্লুশনে যেতে পারবো না, যতক্ষণ আমার ইন্ডাকটিভ এফেক্ট ছাড়া অন্য কোনো এফেক্ট দেখতে পাচ্ছি। আজকে তো তুমি এখানে দেখতে পাচ্ছ, একটু ভালো করে তাকালেই তো বুঝতে পারবে যে ভ্যাকেন্ট ডি আছে, সালফার হচ্ছে থার্ড পিরিয়ড মেম্বার, আর থার্ড পিরিয়ড মেম্বার মানেই কিন্তু সেখানে ভ্যাকেন্ট ডি অরবিটালস আর প্রেজেন্ট। যখন এরকম ভ্যাকেন্ট ডি অরবিটাল, ভ্যাকেন্ট স্পেস আছে, তার মানে এই নেগেটিভ চার্জকে ও কিন্তু ইজিলি ডিলোকালাইজেশন টেক পার্ট করতে পারবে, যেটা কিন্তু এখানে হবে না। এখানে কিন্তু এই নেগেটিভ চার্জ কিন্তু আমার ডিলোকালাইজেশনে যেতে পারবে না, এই নেগেটিভ চার্জ কিন্তু এরকম ডিলোকালাইজেশনে যেতে পারবে না, কিন্তু আজকে এখানে যাবে। তার মানে যেখানে বেশি যাবে সেখানে বেশি ডিলোকালাইজেশন, তার মানে সেখানে স্টেবিলিটি, তার মানে এইটা কিন্তু বেশি স্টেবল হবে। এই কম্পাউন্ড 1-এর থেকে কিন্তু কম্পাউন্ড 2 ইজ মোর স্টেবল। এতে খেয়াল দেয়, খুব ইম্পর্টেন্ট। তার মানে ইন্ডাকটিভ এফেক্টকে কিন্তু গুরুত্ব মিনিমাম দেবো, যখন আমার কোনো কিছু এফেক্ট পাবো না তখন গিয়ে ইন্ডাকটিভ এফেক্ট, নাহলে কিন্তু এরকম টাইপের রেজোনেন্স, এরকম ভ্যাকেন্ডি থাকলে এরকম অপারেশন, এইগুলো কিন্তু একটু দেখতে হবে, ফোকাস রাখতে হবে। এইবার পরের কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য কারেক্ট অর্ডার অফ স্টেবিলিটি। আবার কিন্তু অর্ডার অফ স্টেবিলিটি, এইবার আবার সেই একই কাজ করব, নেচার। আমরা খুব ভালো করে 1 2 3 4 এর পরপর সিরিয়ালি অর্ডারে যাই। প্রথম নেচারটা কিন্তু বেসিক্যালি এই কার্বনটার সাথে, এই কার্বনের সাথে কটা অ্যালকাইল গ্রুপ আছে দেখতে পাচ্ছি, দুটো। এইটা বেসিক্যালি 2 ডিগ্রি, ঠিক আছে, এটা 2 ডিগ্রি, যাতে খেয়াল থাকে। অ্যালকাইল কার্বনান, এটা বেসিক্যালি 2 ডিগ্রি অ্যালকাইল কার্বনান। আমরা যদি কম্পাউন্ড 2 তে দেখি, কম্পাউন্ড 2টা হচ্ছে অ্যালাইলিক। এই যে দেখছো ডবল বন্ডের পাশের কার্বন, তাহলে সেটাকে বলতে পারি আমরা অ্যালাইলিক, ঠিক আছে। এটা হচ্ছে, যাতে খেয়াল থাকে, এটা অ্যালাইলিক, এটা হচ্ছে অ্যালাইলিক। এইটা অ্যারোমেটিক, আমরা দেখলাম একটু আগে 6 পাই ইলেকট্রন, তাহলে এইটা হচ্ছে অ্যারোমেটিক, ঠিক আছে। আমরা 1 বাই 1 স্টেবিলিটি অর্ডার কোনো ব্যাপারই না, যদি আমরা আগেই বললাম ডিফারেন্ট ক্যাটাগরিতে আমরা ভেঙে ফেলি। আর কম্পাউন্ড 4-এ কিন্তু এইটার হাইব্রেশন কত, এইটার হাইব্রেশন কিন্তু আমার sp2 হাইব্রেশন, ঠিক আছে। তার মানে, আর এইখানে হাইব্রেশনটা কত, এইখানে হাইব্রেশনটা কিন্তু sp3। তার মানে যখন আমি এবার স্টেবিলিটি অর্ডার ক্যালকুলেট করব, সবচেয়ে প্রথমে কে থাকবে 3, কারণ 3টে অলরেডি অ্যারোমেটিক হয়ে গেছে। তার মানে সবচেয়ে প্রথমে থাকবে 3, তারপর কে থাকবে 2, কারণ 2-এ কিন্তু রেজোনেন্স হচ্ছে, এই নেগেটিভ চার্জটা এখানে যাবে, তারপর হচ্ছে এটা আসবে, অনেকবার বললাম এটা এইভাবে দেখবো। তারপরে 2, তারপরে যাবে, তারপরে সবচেয়ে বেশি 3, তারপরে 2। এইবার হচ্ছে 1 আর 4-এর মধ্যে খেলা। 1 আর 4-এর মধ্যে 1-এ দেখতে পাচ্ছি 2 ডিগ্রি উইথ sp3 হাইব্রেশন। তার মানে 2 ডিগ্রি মানে দুটো আর গ্রুপ প্লাস আই দিয়ে কিন্তু আরো আনস্টেবল করে দিচ্ছে। কিন্তু আমার কম্পাউন্ড 4-এ আমরা যদি, এইটা হচ্ছে ভিনাইলিক কার্বোয়ানান, ঠিক আছে, ডবল বন্ডের সাথেই যদি কেউ থাকে, এরকম ডবল বন্ডের সাথেই যে থাকে তাকে ভিনাইলিক কার্বোয়ানান বললাম, ডবল বন্ডের সাথে কার্বোয়ানান থাকলে। আর এই ডবল বন্ডের সাথে কার্বোয়ানানগুলোর হাইব্রেশন হলো sp2, আর এই sp2 থাকলে পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার বাড়ে, একটু আগেই দেখলাম। তার মানে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। তার মানে কিন্তু এরকম sp3 কার্বনের থেকে এই টাইপের sp2 কার্বন কিন্তু মাছ মোর ইলেকট্রোনেগেটিভ। আর ইলেকট্রোনেগেটিভ যত বেশি হবে সেখানে নেগেটিভ চার্জ তত বেশি থাকবে, তত বেশি থাকতে পছন্দ করবে। তার মানে সবচেয়ে বেশি স্টেবল হলো 3, তারপর 2, তারপর 4, তারপরে 1। তাহলে তার মানে সবচেয়ে বেশি স্টেবল হলো কম্পাউন্ড 3 ডিউ টু অ্যারোমেটিসিটি, তারপর কম্পাউন্ড 2, তারপর কম্পাউন্ড 4, আর মিনিমাম হলো কম্পাউন্ড 1। খুব সিম্পল, সবচেয়ে প্রথমে যেটা করতে হবে সেটা ক্যাটাগরিতে ভাগ করে নাও। ডিফাইন ক্যাটাগরিতে ভাগ করার পর স্টেবিলিটি দেখো যে কোথায় কেমন টাইপের স্টেবিলিটি হয়, তারপর সেইভাবে কম্পেয়ার করো। সো এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 6 নিয়ে কথা বলবো, ফাইন্ড দ্য কারেক্ট অর্ডার অফ স্টেবিলিটি। এখানে দেখো বেনজাইলিক ডেরিভেটিভ দিয়েছে। কম্পাউন্ড 1টা যদি তাকাই দেখবে, কম্পাউন্ড 1টা হচ্ছে বেনজাইলিক সিস্টেম। আমরা জানি বেনজাইলিক সিস্টেমগুলো স্টেবল হয় ডিউ টু দ্য রেজোনেন্স। কিন্তু আজকে সবাই তো যদি এই প্যারা পজিশনগুলোকে সাবস্টিটিউট করি, কিছু নেই, মানে এখানে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনকে একবার মিথাইল দিয়ে সাবস্টিটিউট করলাম প্যারা পজিশনে, একবার এরকম অ্যামিন গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করলাম, আবার এরকম নাইট্রো গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করলাম। এই সাবস্টিটিউশনের জন্য কি চেঞ্জ আসলো আমরা 1 বাই 1 দেখছি। স্টার্ট করছি একদম বেসিক থেকে। এই প্যারা পজিশনে কিন্তু কোনো রকম সাবস্টিটিউশন নেই ফর কম্পাউন্ড 1। কম্পাউন্ড 2-তে দেখতে পাচ্ছি এরকম মিথাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করেছে। আর আমরা জানি মিথাইল গ্রুপগুলো কি করে, মিথাইল গ্রুপ মানে অ্যালকাইল, মানে প্লাস আই এফেক্ট শো করে, ঠিক আছে, প্লাস আই এফেক্ট শো করে। এবার আজকে তোমার সিস্টেম কিন্তু অলরেডি নেগেটিভ, তার মানে তুমি চাও যে এমন কোনো গ্রুপ যাতে মাইনাস আই এরা থাকলে কিন্তু তোমার সিস্টেম স্টেবল হয়। কিন্তু আজকে মিথাইল গ্রুপগুলো প্লাস আই থাকছে। প্লাস আই যদিও হচ্ছে উইক, কিন্তু তাও তো আমার আনস্টেবল, কেন প্লাস হচ্ছে দিচ্ছে। আমি তো চাই না প্লাস, আমি চাই মাইনাস আই, কিন্তু আমার সিস্টেম দিচ্ছে প্লাস আই। তার মানে কিন্তু এইটা আমার এই কম্পাউন্ড 1-এর থেকে কিন্তু আনস্টেবল হবে, ঠিক আছে, এটাতে খেয়াল থাকে। এবার হলো কম্পাউন্ড 3। কম্পাউন্ড 3 কিন্তু আমার লোন পেয়ার আছে নাইট্রোজেনের উপর, তাহলে নাইট্রোজেন কিন্তু আমার ডোনেট করবে ইলেকট্রন ডেন্সিটি, কাকে ডোনেট করবে, বেনজিন রিং। তার মানে বেনজিন রিং থেকে কিন্তু আবার এখানে ফ্লো হবে। তার মানে কিন্তু আলটিমেটলি দাঁড়াচ্ছে
হচ্ছে ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে কার্বন আয়নের উপর, এই কার্বন আয়নের উপর কিন্তু ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে ডিউ টু দিস প্লাস আর এফেক্ট। তার মানে এইখানে আমার নাইট্রোজেন কিন্তু আমার অ্যামিন গ্রুপটা কিন্তু প্লাস আর এফেক্ট শো করছে। আর যেটা শো করছে এই যে নাইট্রোজেন যেহেতু ইলেকট্রোনেগেটিভ আমার মাইনাস আই এফেক্ট শো করে, ঠিক আছে, কিন্তু প্লাস আর যেহেতু শো করছে, প্লাস আর এফেক্ট অনেক বেশি প্রোনাউন্সড, অনেক বেশি স্ট্রঙ্গার, সেই তো আমার মাইনাস আই এফেক্ট কিন্তু অতটা গুরুত্ব পাচ্ছে না। তার মানে এইখানে আমি মাইনাস আই এফেক্টটা মুছেই দিচ্ছি, কারণ মাইনাস আই এফেক্ট দেখলে কিন্তু কনফিউশন আসতে পারে। শুধুমাত্র যেটা আমার প্রমিসিং সেটা দিয়েই আমরা দেখছি। এইখানে কিন্তু প্লাস আর এফেক্ট মেনলি শো করছে, আর এই প্লাস আর কিন্তু আরও বেশি বেশি করে আনস্টেবল করে দিচ্ছে। প্লাস আই তো আনস্টেবল করছিলই, প্লাস আর আরও বেশি আনস্টেবল করবে। উল্টো করে ভাবি, যদি মাইনাস আই এফেক্ট থাকতো তাহলে যতটা স্টেবল করতো, মাইনাস আর থাকলে আরও বেশি স্টেবল করতো। আজকে উল্টো, আজকে প্লাস আই যতটা আমার আনস্টেবল করবে, প্লাস আর আরও বেশি আনস্টেবল করবে। তার মানে এইখানে কিন্তু আমার স্টেবিলিটি কিন্তু আরও কমে যাবে দেন 2। এইবার হচ্ছে কম্পাউন্ড 4। তাহলে কম্পাউন্ড ফোরে যেটা হচ্ছে, কম্পাউন্ড ফোরে কিন্তু মাইনাস আর এফেক্ট শো করছে, মাইনাস আর। আমরা রেজোনেন্সে যখন পড়েছিলাম নাইট্রো গ্রুপকে ইন ডিটেলে ভেঙে বলেছিলাম, ওই ভিডিওটা দেখে নিও যারা রেজোনেন্সটা দেখোনি। তো কম্পাউন্ড 4 কিন্তু নাইট্রো গ্রুপের জন্য মাইনাস আর এফেক্ট শো করছে, মাইনাস আর। আর এই যে নাইট্রোজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ, তার মানে বললাম আমরা মাইনাস আই, তার মানে এইখানে মাইনাস আর মাইনাস আই দুটোই শো হচ্ছে। তার মানে বুঝতে পারছি এই নেগেটিভ চার্জটা কতটা বেশি ডিলোকালাইজড। মাইনাস আর মাইনাস আই দুটোই মাইনাস, দুটোই ফেভার করে গেছে। আমরা বলেছিলাম কার্বো আয়নের ক্ষেত্রে যে কোনো এফেক্ট মাইনাস দিয়ে শুরু হলে সেটা ভালো, আজকে এখানে দুটোই মাইনাস দেখছি। তাহলে এইটা কিন্তু মোস্ট স্টেবল, এই 4 কিন্তু মোস্ট স্টেবল হতে চলেছে। 4 যেমন মোস্ট স্টেবল, 3 তেমন মোস্ট আনস্টেবল, ঠিক আছে। তার মানে অর্ডারটা যদি দেখি, অর্ডারটা হচ্ছে মানে 4 সবচেয়ে বেশি স্টেবল, মাইনাস আর মাইনাস আই দুজনেই কিন্তু স্যাটিসফাই করছে মাইনাস। এই যে কম্পাউন্ড 1 সেরকম কোনো ডিস্টেবিলাইজেশন ফ্যাক্টরও নেই, কোনো স্টেবিলাইজেশন ফ্যাক্টরও নেই, কারণ এখানে হাইড্রোজেন আছে, তাই এরা কিন্তু এদের দুজনের আগে আসবে। এইবার 2 আর 3-এর মধ্যে কে বেশি আনস্টেবল? 3, কারণ এখানে প্লাস আর আছে, ঠিক আছে। প্লাস আর তো এখানে চাইছে না, এখানে মাইনাস আর হলে ভালো হতো। মাইনাস আর যেমন সবচেয়ে বেশি স্টেবল করছে, প্লাস আর তেমন সবচেয়ে বেশি আনস্টেবল করবে। তার মানে 3 সবচেয়ে বেশি আনস্টেবল, আর প্লাস আই আনস্টেবল করছে, কিন্তু আমার আনস্টেবিলিটিটা কিন্তু এর তুলনায় কিন্তু কমে যাবে। তার মানে তার আগে 3-এর আগে কিন্তু থাকবে 2। তাহলে এইটা হলো ওভারঅল অর্ডার। তার মানে বুঝতে পারছি ওভারঅল অর্ডার বার করাটা কিন্তু কোনো ফ্যাক্টর না। আমরা যদি কম্পাউন্ডগুলোকে ইন্ডিভিজুয়ালি ভালো করে অ্যানালাইজ করি, সেখানে কিন্তু কেমন টাইপের অপারেশন হচ্ছে, তারপর কিন্তু ইজিলি কম্পেয়ার করতে পারবো। লাস্ট কোয়েশ্চেন যেটা নিয়ে কথা বলবো সেটা হলো কোয়েশ্চেন নাম্বার 7। এই কোয়েশ্চেন নাম্বার 7-এ বলেছে ফাইন্ড দ্য মোস্ট স্টেবল কার্বন আয়ন। তাহলে কম্পাউন্ড 1-এ দেখছি ডবল বন্ডের পাশের কার্বনিক নেগেটিভ চার্জ, তার মানে এইটাকে বলতে পারি অ্যালাইলিক কার্বন আয়ন। সবসময় যে ওরকম লিনিয়ার ফর্মে দেবে ওইটা কোনো মানে নেই, এরকম সাইক্লিক ফর্ম থেকেও কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে এইটা হচ্ছে অ্যালাইলিক, এটাও কিন্তু অ্যালাইলিক, ঠিক আছে। ডবল বন্ডের পাশের কার্বনে আমার নেগেটিভ চার্জ, এইটাও অ্যালাইলিক। আবার দেখতে পাচ্ছি ডবল বন্ডের পাশের কার্বনে নেগেটিভ, এইটাও অ্যালাইলিক। তার মানে 3টে কার্বন আয়ন কিন্তু অ্যালাইলিক কার্বন আয়ন। এইবার তো এটা সিমিলার প্রপার্টি হয়ে গেল। আর আমরা বারবার বলছি এরকম সিমিলার প্রপার্টি দিয়ে কিন্তু আমরা কখনো ডিসিশন নিতে পারবো না, এরকম সিমিলার প্রপার্টি দিয়ে কম্প্যারিজন করা যায় না। তার মানে এইবার অ্যালাইলিক তো ঠিক আছে, এটা 3জনই অ্যালাইলিক, তারপরও কোথায় গিয়ে চেঞ্জ, ঠিক আছে। এটা যদি আমরা একটু ভালো করে দেখি, দেখো এইটা অ্যালাইলিক, কিন্তু এইটা কিন্তু বেসিক্যালি যদি ভাবি, এইটা পুরোটা যদি আর গ্রুপ, একটা আর গ্রুপ ভাবি, এইটা কিন্তু 1 ডিগ্রি, এটা যদি খেয়াল থাকে এটা 1 ডিগ্রি। এইখানে দেখতে পাচ্ছি 2 ডিগ্রি, দুটো আমার অ্যালকাইল গ্রুপ, এইদিকে একটা এইদিকে একটা, তাহলে এটাকে বলতে পারি 2 ডিগ্রি। আর এইখানে দেখছি একটু ভালো করে দেখাই 1, 2, আর এই যে আমার মিথাইল গ্রুপটা সাবস্টিটিউশন, তাহলে এটা বেসিক্যালি 3 ডিগ্রি। তাহলে যেটা বলছিলাম যে ডিফারেন্স খুঁজতে হবে, আজকে দেখো অ্যালাইলিক 3টে হওয়া সত্ত্বেও আমরা ডিফারেন্স খুঁজেছি, একটা 1, 2, 3। এবার যেটা বলেছিলাম, যখন কিচ্ছু দিয়ে বলা যাবে না তখন কিন্তু শুধুমাত্র ইনডাকটিভ এফেক্ট কিন্তু হেল্প করবে, আর ওকে নেগলেক্ট করতে নেই। যখন আমরা যতই উইক হোক, সেই টাইপের এফেক্টগুলো দিয়ে কখন কাজে লেগে যায় আমরা কিন্তু কিছু জানি না। এই যে 1, 2, 3 এর মধ্যে সবচেয়ে বেশি স্টেবল তাহলে কে? আমরা জানি কার্বো আয়নের মধ্যে সবচেয়ে আনস্টেবল হয় 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। তাহলে এইবার কার্বো আয়ন এটা কিন্তু বেসিক্যালি 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। কেন আমি অ্যালাইলিক ফর্মে বলছি না? কারণ সবাই তো অ্যালাইলিক, তাই ওই কমন জিনিস নিয়ে ভেবে লাভ নেই। সবচেয়ে বেশি স্টেবল এইটা 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। তাহলে এটা যাতে খেয়াল থাকে, সব মোস্ট স্টেবল কার্বন আয়ন যদি বলে তাহলে হচ্ছে মোস্ট স্টেবল কার্বন আয়ন ইজ কম্পাউন্ড নাম্বার 2। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করি, সবাইকে শেখার সুযোগ দিই, আর এইভাবে আমি কিন্তু 1 by 1 টপিক তোমাদের শেখাতে থাকবো। সো টিল দেন সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।